তো স্যার আমি লাস্ট টাইম আজকে আসলে ভোরের দিকে ট্রাই করেছিলাম, ভোরে পাঠিয়ে দিয়েছিলাম লেট রেসপন্স। হ্যাঁ, লেট হলেও কিন্তু যারা পাঠিয়েছে তারা নিশ্চয়ই ফিডব্যাক পেয়েছে, তাই না? স্যার আমি রেসপন্সটা দেখিনি, মানে খুব ভোরে পাঠিয়েছি তো, হ্যাঁ, কালকে পাঠাতে পারিনি টেনশনে, তাই ভোরে পাঠিয়েছিলাম। রেসপন্সটা দেখা হয়নি আমার। আচ্ছা, এখন দেখলেই পাওয়া যাবে, এই যে গুগল ক্লাসরুমে ঢুকলে পাওয়া যাবে। আচ্ছা স্যার। আচ্ছা, আমি শুরুতে একটা জিনিস বলি যে অনেকে তো মোবাইল নিয়েই কাজ করছি, তাই না? ল্যাপটপ নাই, অথচ স্মার্ট মোবাইল ফোন আছে, কিন্তু স্মার্ট মোবাইল ফোন দিয়েও কাজটা কিন্তু করা যায়। এই যে স্মার্ট মোবাইল ফোন দিয়ে যে কাজটা করা যায়, সেটার উপরে কিন্তু আমি একটা ভিডিও তৈরি করে মোটামুটি ভাবে দিয়েছি। আর এই গুগল ক্লাসরুমে ঢুকলেই সেই ভিডিওটা দেখা যাবে। আমি শুরুতে বরঞ্চ সেটা একটু দেখায় দেই। জি স্যার, ওইটা আমি দেখছি তো। দেখছে না? কি অবস্থা, বোঝা যায় না সেটা দিয়ে? স্যার ফুললি একটু মনে হয় যে আমারটাতে ট্রাই করছি, এখন আপনি দেখাই দিলে আবার করবো স্যার, কিন্তু পারি নাই। আচ্ছা, তারপর আমি একটু তাহলে দেখি এই গুগল ক্লাসরুমে যাই। জি স্যার। গুগল ক্লাসরুমে গেলে এই যে ক্লাস ওয়ার্কের মধ্যে আমাদের আমরা যেটা এখানে দেখিয়েছি সেটা হলো ডেইলি সেশন, মানে যে ইউটিউব লিংক গুলো যেটা আছে, এই ডেইলি সেশনের উপরে ক্লিক করলে দেখা যাবে যে আমরা নতুন নতুন যদি কোনো কিছু এই ভিডিও আপ করি, মানে দ্যাট ইজ যে ক্লাসগুলো গত দিনের ক্লাস, সেগুলো আমরা পাবো। যেমন এই যে ডে 2, 2 নম্বর ক্লাস, অর্থাৎ গতকালকে যে ক্লাসটা হয়েছে সেটার একটা ইউটিউব লিংক এখানে দিয়েছি। কেউ যদি মনে করে যে আমি একটু আবার দেখবো, তাহলে সে দেখে নিতে পারে, অথবা কোনো কারণের জন্য কোনো ক্লাস যদি মিস যায়, এই ইউটিউব লিংকের এই অংশে আসলেই সেটা পাবে। আমি কি বুঝাইতে পেরেছি কথাটা? স্যার জি স্যার, ওইটা হ্যাঁ স্যার, এটা উপকার হয়েছে স্যার। আমি নিজে দেখছি আপনার ক্লাসটা দেখে আমার যে একটু গ্যাপ ছিল সেটা আমি রিকভার করতে পারছি। মানে যারা যারা এরকম মিস হয়ে যায় কোনো কারণে, ইন্টারনেটে কোনো প্রবলেমের কারণে অথবা অন্য যে কোনো কারণে যদি একটু গ্যাপ হয়ে যায়, তাহলে আমরা চেষ্টা করব সেই দিনের ক্লাসটা ঘন্টাখানেকের জন্য একটু দেখে নিলাম, দরকার টেনে টেনে দেখলাম, যেটুকু আমার দেখা দরকার সেটুকু দেখলে যথেষ্ট। একই সঙ্গে ওই অংশে আমি একটা ওই যে অ্যাসাইনমেন্ট সাবমিশনের জন্য একটা রেকর্ড করে দিয়েছি, আমি সেটাকে এখন ওপেন করে দেখাচ্ছি। এই ভিডিওটা আমি দেখাচ্ছি, একটু ভালো করে খেয়াল করলে যারা মোবাইলে কাজ করি তারা। শব্দ কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। স্যার শুনতে পাচ্ছি। দেওয়ানে এই যে লার্নিং ম্যাটেরিয়ালস, প্রথম যে লার্নিং ম্যাটেরিয়ালসটা অর্থাৎ সিএস যেটা, আমি সেটাকেই ওপেন করে আবার পুরাটাই দেখাচ্ছি। প্রথমে দেখাচ্ছি, তারপর আবার আমরা এই অনুশীলনটা করব। এই যে প্রথমটা, ইউনিট টাইটেল, ইউনিট কোড, ইউনিট ডেসক্রিপ্টর, নমিনাল আওয়ার, এলিমেন্টস অফ কম্পিটেন্সি। শুধু এলিমেন্টস লিখলে, এলিমেন্টস অফ কম্পিটেন্সি না লিখে এলিমেন্টস লিখলেও চলবে। পারফরমেন্স ক্রাইটেরিয়ার জায়গায় শুধু পিসি লিখলেও চলবে। পারফরমেন্স ক্রাইটেরিয়া, তারপরে রেঞ্জ অফ ভেরিয়েবলস, তারপরে যেটা সেটা এভিডেন্স গাইডস। এভিডেন্স গাইডের ভিতরে পয়েন্ট না লিখে আমরা লাস্টে অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্টস, ঠিক আছে, অ্যাক্রিডিটেশনও লিখলেও বোঝা যাবে, অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্টস। তাহলে 9টা পয়েন্ট কি বোঝা গেছে? জি স্যার, জি স্যার। লিখবো স্যার। আচ্ছা, লেখার ব্যবস্থা আমি করে দিচ্ছি, জি স্যার। সেটা আমি আসছি। আমি আবার শেয়ারিং এ যাই। আমাদের গুগল, সরি, গুগল ক্লাসরুমে গেলে আমাদের আজকের যে ডে 3, তার মানে প্রত্যেকে যদি আমি ওয়ার্কে যাই,
ডে 3 বলে আসবে, আমি এখানে একটু দেখায় দেই কিভাবে কাজটা করতে হবে। আমরা Yes, sir. যদি অ্যাসাইনমেন্টে যাই, অ্যাসাইনমেন্ট 2 তে যাই, আমি একদম করি যে অ্যাজ স্টুডেন্ট হিসেবে যখন ঢুকবো তখন এরকম একটা স্ক্রিন পাবো গুগল ক্লাসরুমে, একদম আমি দেখায় দিচ্ছি। তারপর আবার কাজটা করতে হবে, কিভাবে করতে হবে 100% আমি দেখায় দিচ্ছি। এই গুগল ক্লাসরুমে আমার ক্লাসে যদি আমি ঢুকি, এখানে আপকামিং লেখা আছে একটা, ভিউ অল, এটা দিতে পারি, আর ভিউ সুন এখানেও দিতে পারি, অথবা ক্লাস ওয়ার্কে দিতে পারি। আমি যদি ভিউ অলে দেই তাহলেও আমাকে দেখাবে, এটা অ্যাসাইনমেন্ট দেখায় নাই। স্যার এটা কি লিখে ফেলবো? হ্যাঁ, এই যে আমি অ্যাসাইনমেন্ট 2 দিয়ে যে আমি 9টা কম্পোনেন্ট লেখার কথা বলা আছে আমি সেটা কি দেখা লিখে সাবমিট করব? হ্যাঁ সাবমিট করব, কিন্তু কিভাবে লিখতে হবে গত দিনের থেকে এবার একটু ডিফারেন্ট, একটু ভালো করে খেয়াল করি। এই যে ক্লাস ওয়ার্কে গেলাম, অ্যাসাইনমেন্ট 2 তে যখন আমি ক্লিক করছি, ক্লিক করার পরে এই যে প্রশ্নটা আসছে, রাইট 9 কম্পোনেন্টস অফ ইউনিট অফ কম্পিটেন্স, মানে কথাগুলো ঘুরায় ঘুরায় বলার পিছনে ওই এখানে সিএস না বলে বলেছি ইউনিট অফ কম্পিটেন্সি। তাহলে এইরকমও যদি প্রশ্ন আসে, রাইট ভেরিয়াস কম্পোনেন্ট অফ ইউনিট অফ কম্পিটেন্সি, 9 কম্পোনেন্টস অফ ইউনিট অফ কম্পিটেন্সি, একই উত্তর। প্রশ্ন হলো যে সিএস এর কম্পোনেন্ট গুলো কি কি, ইউনিট অফ কম্পিটেন্সের কম্পোনেন্ট গুলো কি কি, একই কথা। এবং এখানে আমরা একটু খেয়াল করি যে এবারের উত্তরটা লিখবো কিভাবে। এবারের উত্তর লেখার সময় এই ভিউ অ্যাসাইনমেন্টের উপরে যদি আমি ক্লিক করি, তাহলে খেয়াল করতে হবে এখানে 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 সাবমিটেড হয়েছিল, তো আমি একটু চেঞ্জ করে দিই। এখানে যেটা লেখা আসবে এই লেখাটা আসবে না, এটা থাকবে না। এইখানে লেখা আসবে ইওর ওয়ার্ক, তারপরে লেখা আসবে অ্যাড অর ক্রিয়েট, তার মানে এখন কিন্তু কোনো ফাইল দেখাবে না। রিমেম্বার ইট। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার, আবার ফাইল দেখাবে না, তাহলে লেখা আসবে কোনো ফাইল দেখাবে না। তাহলে কি হবে? তাহলে আমি উত্তর লিখতে গেলে আমাকে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। আমার কথা বোঝা গেছে? জি স্যার। তাহলে এখানে আমি ক্লিক করব, ফার্স্ট এখানে ক্লিক করলেই আমাকে এরকম উইন্ডো দেবে। এই উইন্ডো থেকে আমি ডক এস মানে ডক্স যেটা, সেই ডক্স এই অংশটাকে সিলেক্ট করব। এই যে ক্রিয়েট নিউ, কি কি করতে পারবো? ডকুমেন্টটা ক্রিয়েট করতে পারবো, স্লাইড ক্রিয়েট করতে পারবো, শিট ক্রিয়েট করতে পারবো, ড্রয়িংস ক্রিয়েট করতে পারবো। আর অ্যাড করতে গেলে অ্যাড করতে পারবো গুগল ড্রাইভ থেকে, লিংক করতে পারবো এবং ফাইল থেকে। তাহলে এই তিনটা অংশ হলো অ্যাড করার জন্য, আর এই চারটা অংশ হলো নতুন করে ক্রিয়েট করার জন্য। আমরা তো কোনো কিছু অ্যাড করবো না, আমরা ক্রিয়েট করব। আমার তৈরি করা নাই, আমি ক্রিয়েট করার জন্য ডক্স এর উপরে যদি ক্লিক করি, তখন ওই রকম একটা ফাইল এখানে অলরেডি ডক্স ক্রিয়েট হচ্ছে। এই যে জি স্যার দেখাচ্ছে এখন। আচ্ছা, তাহলে ওই ফাইলের উপরে যদি ক্লিক করি বা ডাবল ক্লিক করি, তাহলে এরকম একটা ফাইল দেখাবে। এখন এইখানে আমরা ওই পয়েন্টগুলো লিখবো, যে এক নম্বরে লেখা আরম্ভ করবো স্যার? হ্যাঁ, সবাই আরম্ভ করি। ইউনিট টাইটেল বা ইউনিট, ওই 9টা পয়েন্ট লিখে সাবমিট করবো। ইউনিট টাইটেল, আইছে লেখা এটা আসছে। ইউনিট ডেসক্রিপ্টর, ল্যাপটপ বলে ভালো পারে তো। ইত্যাদি দেখাই দিলাম। এইভাবে পুরাটা লিখতে হবে, ঠিক আছে? 9টা পয়েন্ট লিখে ফেলি। লেখা যাচ্ছে? কারো কি কোনো সমস্যা হচ্ছে কিনা? স্যার লিখতে পাচ্ছি। পাচ্ছি না এরকম কেউ আছে নাকি? স্যার নাম্বারটা যদি একটু লিখে দিতেন। হ্যাঁ, কি স্যার 9 নাম্বারটা? হ্যাঁ,
স্যার লিখে সাবমিট করে দিয়েছি। না, লেখার পরে এটাকে উপরে লেখা আছে এর পাশে লেখা আছে টার্নিং। খেয়াল করে দেখো, একটা পয়েন্ট লিখে ফেলো। অ্যাক্রিডিটেশন 9 নম্বরে ছিল অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্টস, শুধু অ্যাক্রিডিটেশন লিখলেও হবে। একদম উপরে দেখো শেয়ারের বাঁ পাশে টার্ন ইন লেখা আছে, দেখা যাচ্ছে কি? যাদের লেখা হয়ে গেছে তাদের জন্য বলছি। জি স্যার আসছে। তাহলে দেন টার্ন ইন এর 9টা পয়েন্ট লেখা হয়ে গেলে টার্ন ইন এর উপরে ক্লিক করব। এই 9টা পয়েন্ট সবাই আমরা লিখে ফেললাম। হয়ে গেছে না সবাই? কারো কি বাকি আছে কিনা? আমার রয়েছে স্যার বাকি। আচ্ছা, তাহলে আমরা আর একটু ওয়েট করবো। যাদের হয়ে গেছে তারা এই যে টার্ন ইন উপরে, একদম উপরে শেয়ার লেখার পাশে দেখো টার্ন ইন লেখা আসছে, পেরেছে কি? যাদের হয়ে গেছে তারা কি টার্ন ইন লেখা পেয়েছি? স্যার একদম উপরে শেয়ারের পাশে টার্নিং। এটা খেয়াল রাখতে হবে, যদি আমরা ক্রিয়েট করি কোনো ফাইল সেই ক্ষেত্রে এই জায়গায় আমরা টার্নিং পাবো, কিন্তু যেখানে ক্রিয়েট করার বিষয় আসছে না সেক্ষেত্রে এই টার্নিং এখানে লেখা পাবো না। স্যার জি আমারটা স্যার পাঠাইছি মাজাহারুল হক, দেখবেন স্যার মোহাম্মদ হক। তারা পেরেছে কিনা? মাজাহারুল হক। হ্যাঁ, আমি দেখবো। মোহাম্মদ হক বা মোহাম্মদ মাজাহারুল হক। আচ্ছা মোহাম্মদ মাজাহারুল হক। আচ্ছা, অন্যরা কি পেয়েছো টার্নিং লেখা? আমি দেখালাম টার্নিং লেখা আসছে। জি স্যার আনইন করে দিয়েছি। ওকে, তাহলে এই কথাটা বুঝে গেছি। এখন পরে আবার টার্নিং লিখবো, ক্লিক করব। টার্নিং লিখলে আনসাবমিট কথা লেখা আসলে বুঝতে হবে যে এই কাজটা হয়ে গেছে। স্যার স্যার আজকে নেট প্রবলেম জন্য আমি একটু ক্লাসে লেট করে ঢুকেছি স্যার। আজকে এটা কি আমি খাতায় লিখে জমা দিতে পারবো স্যার? হ্যাঁ, খাতা লিখে জমা দেওয়া যাবে। মানে এখনো তো সুবিধা আছে। স্যার আমি বলি ডেট 3-তে যাও, অ্যাসাইনমেন্ট 2 উপরে ক্লিক করো। অ্যাসাইনমেন্ট 2 উপরে ক্লিক জি করার স্যার। পরে ওই অ্যাড বাটনের উপরে অ্যাড অর ক্রিয়েটের উপরে ক্লিক করলে ওখানে গুগল ডক লেখা পাবা। গুগল ডকে লেখা পাইলে তুমি এই যে একটু আগে কাজটা করলাম লিখবা, লিখে উপরে একদম উপরে দেখবা যে এখানে টার্ন ইন লেখা আছে, টার্ন ইন এর ক্লিক করে সাবমিট হয়ে যাবে। ব্যাস, এটা তুমি এখনই করতে পারো। ওকে স্যার। স্যার স্যার কালকে কিন্তু স্যার আমি 5টা পয়েন্ট স্যার এগুলো লিখে দিয়েছিলাম স্যার। ঠিক আছে, সেই পেনটা আবার আমি এবার দেখাচ্ছি, কিন্তু এবারে দেখানোর কারণটা হলো যে আগের গুলো আমি দেখাচ্ছি সেখানে বলা সেখানে যেটা দেখাইছি সেটার থেকে এইবার 2টা মিনিট দিন। ওকে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। মিউট করা ছিল। 2টা মিনিট আমি এটা লিখে আচ্ছা, এবার দেখি
কয়জন? 6 জন ইতিমধ্যে দিয়ে ফেলেছে। Good. জি স্যার, আমার নাম আছে মোহাম্মদ হক, লাইলুন্নেসা আছে, মাজাহারুল হক। হ্যাঁ লাইলুন লিমা আছে, মোহাম্মদ হক, স্যার রহিম আক্তার রূপা গেছে কিন্তু একটু হ্যাঁ বলতেন। রহিমা আক্তার, এই যে রূপা, তারপরে সুমাইয়া ইশরাত, হ্যাঁ তহিদুর রহমান। স্যার ট্রানিং তো আমিও করেছি, কিন্তু হচ্ছে না কেন তাহলে? টার্নিনের পরে আবার কি টার্নিন লেখা আসছে? না স্যার, আনসাবমিটও করেছি স্যার, যে আনসাবমিট লেখা না না, আনসাবমিট দেখাইলে চলে আসছে, পাওয়া যাবে আনসাবমিট। তুমি আনসাবমিট লেখা আসছে তাই না? আনসাবমিট লেখা আসলে হয়েছে। হ্যাঁ, কি নাম বলো? এই যে আরেকজন, কি নাম তোমার? আনসাবমিট লেখা আসছে বললা? জান্নাতুল ফেরদৌস স্যার, জান্নাত ফেরদৌস। জান্নাত ফেরদৌস। জান্নাত ফেরদৌস তো গতকালকেও দিয়েছো, আজকে হ্যাঁ তো স্যার, আমি দিলাম আনসাবমিট লেখা উঠেছে, টার্ন ইন করার পর আনসাবমিটও করছি, কিন্তু আমার ক্লাসরুমটা কি একটা সমস্যা। আচ্ছা, অসুবিধা নেই। যদি আনসাবমিট হয়ে থাকে তাহলে বুঝতে হবে আসছে, আমি দেখবো পাবো। দেরি দেরি হতে পারে কোনো কারণে, নেটের কারণের জন্য। আরো কোনো চেষ্টা করবো। বললে টাকা দেখতে তাড়াতাড়ি করো। মকসরা মকসরা বাড়িটার উপর aspect. Correction of that. যার বাসায় বাচ্চা কান্নাকাটি করছে একটু মিউট করে নাও। Realme C17 প্লিজ একটু মিউট রাখেন। স্যার আমি ক্যামেলিয়া রহমান স্যার, আমারটা পেয়েছেন? আনসাবমিট লেখা আসছে? জি স্যার। তাহলে অবশ্যই পেয়েছি। স্যার আমি ফাহারিন ফেরদৌস, আমারটা এসেছে। হ্যাঁ, সবাই যদি মনে করো যে আনসাবমিট লেখা পেয়েছো তাহলে বুঝবা যে তোমার হ্যাঁ ক্যামেলিয়া রহমান আসছে। স্যার ফাহারিন ফেরদৌস। স্যার আমি নেট সমস্যার জন্য স্যার আমি ঢুকতে পারতেছি না স্যার, আমি একটু পরে যদি সাবমিট করি আমার অ্যাসেসমেন্টটা স্যার। হ্যাঁ সাবমিট করো ফাহারিন। হ্যাঁ স্যার আমি বাসায় যাইতে পারতেছি না স্যার, আমি রাস্তায় দাঁড়িয়ে ক্লাস করতেছি স্যার। আচ্ছা, হ্যাঁ নেট প্রবলেমের জন্য স্যার। হ্যাঁ, তাহলে তুমি অসুবিধা নাই, তোমার সমস্যা হলে বাসায় যেয়ে তারপরে ক্লাসটা করতে পারবে, সাবমিট করতে পারবে। আর দ্বিতীয় কথা হলো আমরা তো প্রতিদিন ভিডিও আপলোড করি, এখানে তুমি দেখতে পারবে ক্লাসের কোনো কিছু মিস হয়ে গেলে। তাহলে জি স্যার। অলরেডি আমরা 12 জন সাবমিট করে ফেলেছে, 12 জন সাবমিট হয়েছে। বাকিদের কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারবে। যেমন ওর একটা সমস্যা আছে। তোমার কি নাম যে তুমি অনয়েতে আছো? স্যার মেহেদি হাসান স্যার। মেহেদি হাসান, ঠিক আছে মেহেদি হাসান, অসুবিধা নেই। আচ্ছা, আর কারো কোনো সমস্যা আছে যে পারছি না? কারণ আমার কিন্তু আমি গুরুত্ব দিচ্ছি এই জন্য যে সবাই যাতে পারি আমরা, সেই জন্য বারবার এই জায়গাটা আননি করার পরে স্যার হ্যান্ড-ইন আসতেছে, আনসাবমিটেড অপশন তো আসছে হ্যাং ইট হয়ে গেছে। না আনসাবমিটেড না আসলে তাহলে বুঝতে হবে যে হয় নাই।
কার বলো তো, কি নাম? আর রিমা আক্তার। রিমা আক্তার তো তুমি গতকালকে দিয়েছিলে মনে হয় না? তোমারটা তো গতকালকে হয়েছিল মনে হয়। হ্যাঁ স্যার, হয়েছিল। হ্যান্ড ইন আর টার্ন ইন একই স্যার, হ্যান্ড ইন করলেও হবে, হ্যান্ড ইন এর পরেই আনসাবমিট অপশন আসবে, বাট হ্যাঁ। আপনি আনসাবমিট করবেন না, এই তো, ঠিক আছে। হ্যান্ড ইন করে দেখেন। করেছি, এখন একটু স্লো দেখি। আচ্ছা আর কি কি, আচ্ছা বুঝলাম, এই দুইজনের 13 জন আসছে, 12 জন আসছে। সেটা হলো আমাদের যে গুগল ক্লাসরুম ছিল, আমি সেখানে যাচ্ছি। সেখান থেকে আমি একটু ব্যাকে আসবো। ব্যাকে এসে আমি একটা কাজ করব, যে প্রথম দিন যে স্ক্রিনটা ছিল লার্নিং ম্যাটেরিয়ালস, আমি এই লার্নিং ম্যাটেরিয়ালসটা ওপেন করছি। আচ্ছা, প্রথম সিএসটা আমি যেটা দেখাইছিলাম সেটাকে আমি একটু শেয়ার করছি। এই অংশে আমার আজকের তারিখ দিয়ে ওই খাতায় একটু লিখতে হবে। আজকের তারিখ দিয়ে আমি খাতায় যে লেখাটা লিখতে হবে, যেটা বুঝতে হবে, আমরা কিন্তু অসম্ভব রকম ভাবে গুরুত্ব দিচ্ছি যে আমাদের এই ইয়াগুলোকে, মানে সিএসটাকে। এখানে আমরা বলেছি ইউনিট অফ কম্পিটেন্সি 12টা ইউনিট আছে, তার মধ্যে হলো 7টা সেক্টর স্পেসিফিক, 5টা হলো অকুপেশন স্পেসিফিক। এটা আমরা জেনেছি, আমরা আরো ডিটেল যাব। তার মধ্যে প্রথম একটা ইউনিট নিয়ে দেখাচ্ছি, এই যে ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন বাংলাদেশ টিবেট সেক্টর। এই ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন বাংলাদেশ টিবেট সেক্টর, এটা হলো 1 নম্বর ইউনিট। আগামীকালকে থেকে এই ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন বাংলাদেশ টিবেট সেক্টর নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু এখন আমরা বলবো যে এই যে ইউনিট টাইটেল, খাতা একটু লিখব যে ইউনিট টাইটেল, এই ইউনিট টাইটেলের জায়গায় কি লেখা আছে এটা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। এই লেখা কি বুঝতে কারো কোনো সমস্যা আছে? না স্যার। জি না স্যার। হ্যাঁ, এই যে না স্যার, সমস্যা নেই। তাহলে আমি একটু লিখি, আমার খাতায় লিখি, এই কথাটা খাতায় একটু লিখবো। ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন বাংলাদেশ টিবেট সেক্টর। তাহলে ইউনিটের টাইটেলটা কি? টাইটেল শুধু ওয়ার্ক ইফেক্টিভ উইথ বাংলাদেশ টিবেট সেক্টর লিখবো? হ্যাঁ, মানে আগে লিখবো ইউনিট টাইটেল, তারপরে কোলন দিয়ে লিখবো যে ইউনিট টাইটেলটা কি, ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন বাংলাদেশ টিবেট সেক্টর। বোঝা গেছে কি? জি স্যার, বুঝতে পেরেছি। স্যার আপনার স্ক্রিনটা স্যার একটু বড় করলে ভালো হয় স্যার। আচ্ছা, আমি তো বড় করেছি, আরো করবো বড়? আচ্ছা আচ্ছা, দিচ্ছি আরো বড় করে। এখন কি দেখা যায়? জি স্যার, দেখা জি যাচ্ছে। স্যার, জি স্যার। না, হারায় ফেললাম। ঠিক আছে স্যার, লিখেছি। আচ্ছা, 2 নম্বরে লিখি ইউনিট কোড। ইউনিট কোডটা লিখে, এই যে ইউনিট কোডটা, এটা লিখে ফেলি। তার মানে এই যে নামটা ব্যবহার করেছে ইউনিট টাইটেল, তার জন্য কোড ব্যবহার করেছে এটা।
স্যার ইউনিট কোডটা কি স্যার নিজেদের পছন্দের মতো দেওয়া যায় নাকি স্যার এটা নির্দিষ্ট কোনো করে দেওয়া থাকে যে নির্দিষ্ট করে, এই যে নির্দিষ্ট একেবারে এইটার জন্য এই কোড, অর্থাৎ এই কোড বুঝলেই এই ইউনিটটাকেই বোঝা যাবে। প্রত্যেকটা সাবজেক্ট যদি আমরা বলি, যেমন আমরা যদি আমাদের পলিটেকনিক সিস্টেমে আছে যেমন বাংলা বা ইংরেজি, তার জন্য একটা কোড আছে, সাবজেক্টের কোড আছে না, আছে কি? জি স্যার। জি স্যার আছে। সিমিলারলি এইটারও এইরকম একটা সাবজেক্ট, ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন বাংলাদেশ টিবেট সেক্টর, এবং তার জন্য এই কোডটা। এখন এই কোডটার ব্যাখ্যা কি? স্যার এই জি স্যার এটার ব্যাখ্যাটা স্যার যদি একটু বলেন স্যার। তিনটা লাইন, এই তিনটা অক্ষরের উপরে একটু দাগ দিচ্ছি আমি, যে কথার কথা টিবি এখানে আমরা লিখলাম টিবিটি টিভিটি, তিনটা শব্দ, ঠিক আছে? তাহলে টিভিটি দ্বারা আমরা বুঝাচ্ছি সেক্টরের নাম। তাহলে প্রথম তিনটা অক্ষর দ্বারা বুঝাবো যে কোনো সেক্টর, মানে আমরা যে 13টা সেক্টরের নাম জানি। আমার কথা ভেঙে যাচ্ছে, আমি আবারও বলি, আমরা কয়টা সেক্টর জানি আমাদের এই বাংলাদেশে? এই 13টা সেক্টর। তাহলে প্রথম তিনটা অক্ষর দ্বারা সেক্টর বোঝা যাবে। তাহলে তুমি এখানে লিখতে পারো দিস ইজ সেক্টর, একটা সেক্টর, এই টিভিটি দ্বারা বোঝাচ্ছে সেক্টরের নাম, একটা সেক্টরের নাম। জি স্যার। ইন দ্য এনভায়রনমেন্ট। ঠিক আছে? টিভিটি দ্বারা বোঝাচ্ছে সেক্টরের নাম। ওকে স্যার। আচ্ছা স্যার আমি একটা কোশ্চেন করি স্যার। হ্যাঁ স্যার আমার সেক্টর তো ট্যুরিজম এন্ড হসপিটালিটি সেক্টর স্যার, সেই ক্ষেত্রে আমি কি ওইখান থেকে স্যার তিনটা অক্ষর নিয়ে স্যার আমি শুরু করবো? তোমাকে আমি বলি, তুমি যে অকুপেশনের উপর আছে, তুমি যখন ওই সেক্টর সিএসটা পাবে, সেইখানে তুমি দেখবা যে তার ইউনিট কোডের প্রথম তিনটা অক্ষর ওইটাই ট্যুরিজম সংক্রান্ত যে কোড সেটা আছে। ওকে যেমন কম্পিউটার অপারেশন, সেখানে হয়তো দেয়া আছে সিও, দুটো অক্ষর দেয়া আছে, সিও দ্বারা বোঝাচ্ছে কম্পিউটার অপারেশন, মানে সরি কম্পিউটার না, ওটা লেখা আছে আইসিটি, তার মানে আইসিটি সেক্টর। কম্পিউটার অপারেশন যে অকুপেশনটা, সেটা প্রথমে তিনটা অক্ষর আছে, সেই তিনটা অক্ষর দ্বারা বোঝা যাবে, সেটা হলো সেক্টরের নাম। তাহলে এই কোডের যে কোনো তিনটা অক্ষর, প্রথম তিনটা অক্ষর দ্বারা ওই 13টা সেক্টরের যে কোনো একটা সেক্টরকে ইন্ডিকেট করবে। ক্লিয়ার করেছি? এটা যেহেতু এই অংশটা, এই মেথডোলজিটা টিবেট সেক্টরের জন্য, তাই এই জায়গায় টিভিটি আসছে। ওকে, বুঝতে পেরেছি স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এইবার আসি, যদি আমরা এই অংশটা, পরের যে অংশটা রয়েছে তিনটা লেখা ইএনভি, তাহলে ইএনভি দ্বারা এনভায়রনমেন্টকে বোঝাচ্ছে, অর্থাৎ টিবেটের মধ্যে যে মানে যে টিবেট সেক্টরের মধ্যে যেখানে ট্রেনিং এর ব্যবস্থা করা হবে, সেই ট্রেনিং সেন্টারের যে এনভায়রনমেন্ট অথবা অ্যাসেসমেন্ট সেন্টারের যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্ট নিয়ে আলোচনা করবে এই অংশে। বোঝা গেছে? কোন ধরনের এই ধরনের টিবেটের কোনো এনভায়রনমেন্ট আরো অনেক টপিক থাকতে পারে, একটা টপিক এনভায়রনমেন্ট এখানে। ওকে, বুঝা গেছে কি? শুধু এনভায়রনমেন্টটাকে বোঝানোর জন্য এটা ইএনভি। হ্যাঁ, আমরা এটা যে কোনো সেক্টরে এনভায়রনমেন্ট হতে পারে স্যার। না, অন্য জায়গায় তো এমন আছে যে ওইখানে সেক্টরের পরে যেমন অকুপেশনের নাম, কম্পিউটার অকুপেশন সিও, তারপরে ট্যুরিজমের ক্ষেত্রে হয়তো ট্যুরিজমের যে অকুপেশন থাকবে সেটার নাম। তাহলে প্রথম তিনটা অক্ষর দ্বারা সেক্টর বোঝাবে, পরের তিনটা বা দুটো অক্ষর দ্বারা অকুপেশনকে বোঝাবে। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? তাহলে এই জায়গাটা যদি আমি, এটা কি স্যার, এই জায়গাটা যদি আমি লিখতে স্যার এই ক্ষেত্রে ধরেন তিনটা আপনার অক্ষর দিয়ে লিখতে হবে নাকি এর বাইরে? কি আছে?
এইটা দ্বারা আমরা স্যার কোথাও যেরকম জিএন মানে একটা সেই মানে সিএস এর মধ্যে সেক্টর মধ্যে যেরকম জেনারিক কম্পোনেন্টস এটারই আলাদা, আর সেক্টর স্পেসিফিক কম্পোনেন্টস এটার আবার আলাদা আসতেছে, অকুপেশনের আবার আলাদা আসতেছে। প্রথম 3টা অক্ষর দ্বারা বোঝায় সেক্টর, পরের 2টা বা 3টা অক্ষর দ্বারা বোঝাবে অকুপেশন। আমরা সেক্টর জানি 13টা, প্রত্যেকটা সেক্টরের মধ্যে একাধিক অকুপেশন আছে। যেমন আমরা বলছি যে আইসিটি সেক্টর, এই সেক্টরের আন্ডারে কতগুলো অকুপেশন আছে আমরা দেখেছি, যেমন কম্পিউটার অপারেশন, তারপরে আইটি ব্যাপার আছে, ওয়েব ডিজাইন আছে, গ্রাফিক ডিজাইন আছে, সবগুলো হলো আলাদা আলাদা অকুপেশন। সেই অকুপেশনটার নাম হলো এখানে লেখা থাকে সংক্ষেপে 3 অক্ষর বা 2 অক্ষরে। এখন যারা কম্পিউটার অপারেশন, তারা যদি তাদের সিএসটা ওপেন করে দেখো, সেই সিএস এর কোনো একটা ইউনিটের নাম এখানে থাকবে, সেই ক্ষেত্রে তার সেক্টর, তার পাশে তার অকুপেশনের নাম লেখা থাকবে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার, মানে ফার্স্ট 3টা থাকবে সেক্টর, পরে থাকবে হচ্ছে অকুপেশন। অকুপেশন, গুড। তো তারপরের জন্য যেটা আসবে সেই অক্ষরটা আমরা বলছি, এখানে একটা অক্ষর দেখানো যাচ্ছে, যে অক্ষরটা দ্বারা আমরা এখানে ইন্ডিকেট করছি দিস ইজ তারা বোঝাচ্ছে লেভেল 4। দ্বারা আমরা বুঝতে পারছি লেভেল। স্যার ওইটা লেভেল ইন্ডিকেট করবে। ওই যে লেভেল 1, লেভেল 2, লেভেল 3, ঠিক আছে, লেভেলকে বোঝাবে। তার মানে 4 লেভেল। তার মানে আমরা এখানে যেটা শিখছি সিবিটি এন্ড এ মেথডোলজি লেভেল 4, এই এখন যে কোর্সটা করছি সেটা কি লেভেল 4। এই 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 ইউনিটটাও এনভায়রনমেন্টের ক্ষেত্রে লেভেল জন্য প্রযোজ্য। তারপরে একটা শব্দ আছে 01, ঠিক আছে, তার মানে কত নাম্বার ইউনিট। হ্যাঁ, ওই লেভেল 4 কত নাম্বার ইউনিট, এটা পার্টিকুলারলি এখানে একটা ইউনিটকে আচ্ছা, ইন্ডিকেট করছে। প্লিজ এক্সট্রা এগুলা মিউট করে রাখেন, নয়েজ হচ্ছে, এক্সেস নয়েজ হচ্ছে প্লিজ। This is called unit. Unit. এটা কোনো না কোনো ভাবে কি হলো 4 এর পরে 0 যে আছে ইউনিট। আর 0 01 01 হলো ইউনিট। ইউনিট, হ্যাঁ। আর এটা এই লাস্টের যেটা বলছি, লাস্টের যে অংশটুকু আছে সেটাকে আমরা আমরা বলবো হলো লাস্টের যে অংশটুকু, সেটা দ্বারা আমরা বুঝাতে চাচ্ছি যে এই এই অংশটা, এই যে এখানে রয়েছে A1, এই অংশটা দ্বারা আমরা যেটা বুঝতে পারি সেটা হলো সেটা হলো ভার্সন, কত ভার্সন, ভার্সনের নাম বুঝবেন, ভার্সন, দিস ইজ ভার্সন। ঠিক আছে, ভার্সনকে ইন্ডিকেট করছে, অর্থাৎ সংস্কার কত। এই এখন প্রথম যে সংস্কার, এটা হলো দ্বিতীয় সংস্কার। A1 যেটা, সেটা হলো আমাদের দ্বিতীয় সংস্কার। এই যে সিবিএলএমটা বের হয়েছে বা এই যে সিএসটা বের হয়েছে, সেটার দ্বিতীয় সংস্কার হচ্ছে A1 দ্বারাও বোঝাচ্ছে। তাহলে কি বোঝা গেছে যে ইউনিট কোড, তাহলে ইউনিট টাইটেল বুঝেছি, ইউনিট কোড বুঝেছি। ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু
অন্য জায়গায় যাই, এই অংশে যাই, যে পরের অংশটা যাই, যে ইউনিট Descriptor. বোঝায়। হ্যাঁ, ইউনিট ডেসক্রিপ্টর দ্বারা আমরা কি বোঝাচ্ছি সেটা দেখো। এখানে বলছে দিস ইউনিট covers the knowledge, skills and attitude required to work effectively within Bangladesh Tibet sector. অর্থাৎ বাংলাদেশ টিবেট সেক্টরে যদি কার্যকরীভাবে কোনো কাজের সঙ্গে আমরা সংযুক্ত হতে চাই বা কাজ করতে চাই, তাহলে সেই কাজের ক্ষেত্রে তার যে নলেজ, তার যে স্কিল, তার জন্য যে অ্যাটিটিউড দরকার, সেটা কভার করবে এই অংশে। এই অংশে যে আলোচনা আছে সেই অংশে আমরা এই জিনিসটা পরিপূর্ণভাবে বুঝতে পারবো যে বাংলাদেশ টিবেট সেক্টরে ইফেক্টিভলি ওয়ার্ক বলতে কি বোঝায়। সেটা যেমন তার নলেজ ক্লিয়ার করবে, তেমনি এই সংক্রান্ত স্কিল আমার আসতে হবে এবং এই সঙ্গে তার অ্যাটিটিউডটা আমাকে পরিবর্তিত হতে হবে। যেমন আমরা বলি যে হ্যাঁ, এই ইফেক্টিভ ওয়ার্ক করতে গেলে সিএস জিনিসটা কি ভালো করে আমার বুঝতে হবে, সিএস এর কি লেখা আছে সেগুলো আমার বুঝতে হবে এবং সেই অনুযায়ী আমি সিএস এর এটা রিড আউট করতে পারি। হ্যাঁ, এবং সিএস এর গুরুত্ব আমার কাছে আছে। সিএসটা কোনো একটা কাজের ক্ষেত্রে, তার একটা অকুপেশনের ক্ষেত্রে অবশ্যই একটা ইন্ডাস্ট্রি তার সিএস তৈরি করে থাকে, এটা আমার বুঝতে হবে, জানতে হবে। তাহলে ভালোভাবে কাজ জানতে গেলে বা ভালোভাবে কাজ করতে গেলে অবশ্যই যে পেশায় আমি নিয়োজিত হই না কেন, সেই পেশার ক্ষেত্রে আমাদের পরিষ্কার নলেজ, স্কিল এবং অ্যাটিটিউড তৈরি হবে। হ্যাঁ, সেই কথাটা এখানে আমাদের এই অংশে বলা আছে। It includes in interpreting Tibet scenario of Bangladesh. এখানে যে কাজটা হচ্ছে যে আমরা কি করতে পারি, যে বাংলাদেশে টিবেট সেক্টর কিভাবে পরিচালিত হচ্ছে, কোন অংশে কি হচ্ছে, এই যে বর্ণনা, এই যে সিনারিওটা, এই সিনারিটা আমরা এই অংশে এই ইউনিট থেকে জানতে পারবো। কথা বোঝা গেছে? আমি যদি এখানে এই ইউনিটটা পড়ি, তাহলে এই ইউনিটের মধ্যে এই সংক্রান্ত বিষয় জানবো, যে যেমন টিবেট বলতে কি বোঝায়, টিবেট প্রতিষ্ঠান কোনটা, টিবেট কোন প্রতিষ্ঠানে কে সার্টিফিকেশন দেয়, টিবেট রিলেটেড ইন্ডাস্ট্রিগুলো কোনগুলো। হ্যাঁ, তাহলে এই বাংলাদেশের টিবেটের পরিপূর্ণ একটা চিত্র। যেমন আমরা বললাম যে 23টা মন্ত্রণালয় আমাদের এই স্কিল প্রদান করে থাকে। তাহলে এই যে 23টা মন্ত্রণালয় কোনটা, কোন কোন মন্ত্রণালয়ে কোনটা টেকনিক্যাল এডুকেশন, কোনটা ভোকেশনাল এডুকেশন, কোন অংশটা ট্রেনিং, হ্যাঁ, কোনটা কত বছরের কোর্স। তাহলে এই যে যাবতীয় চিত্র, সেই চিত্র সম্বন্ধে আমাদের একটা ধারণা আসবে এই সিএসটা বা এই ইউনিটটা যদি আমরা স্টাডি করি। ক্লিয়ার হচ্ছে কথাটা? এবং তার সঙ্গে বলছে রিলেভেন্ট পলিসি ডকুমেন্টস, এবং এর জন্য কি কি পলিসি তৈরি হয়েছে, অর্থাৎ এডুকেশন পলিসি থাকতে পারে, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি থাকতে পারে, জেনারেল এডুকেশনের পলিসির মধ্যে টিবেট চ্যাপ্টার বলে একটা অংশ আছে, সেই অংশের মধ্যে কি আছে, এর সমস্ত কিছু আমরা এখান থেকে বুঝতে পারবো। এর সঙ্গে ইকুইটি পলিসি সহ অসের ক্ষেত্রে যদি কোনো পলিসি থেকে থাকে, তারপরে অন্যান্য যদি পলিসি, যে কোনো পলিসি সেই সংক্রান্ত ইনফরমেশন গুলো আমি এখানে পাবো। ইন্টারপ্রেটিং কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম, একসঙ্গে বলছে যে একই সঙ্গে আমাদের দেশে কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম বলতে কি বোঝায় এবং কিভাবে আমরা এই স্কিলের ক্ষেত্রে কোয়ালিটি নির্ধারিত হচ্ছে, সেই ক্ষেত্রে সেই কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম সম্বন্ধে আমরা বুঝতে পারবো। এই কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম বলতে কি বোঝায় তার পরিচ্ছন্ন একটা ধারণা এখান থেকে আমরা পাবো। ওয়ার্কিং উইদিন দ্য ট্রেনিং অর্গানাইজেশন, যে যত ধরনের ট্রেনিং অর্গানাইজেশন আছে আমাদের এখানে কিভাবে কাজগুলো হয়ে থাকে সেগুলো সম্বন্ধে আমরা জানতে পারবো। ম্যানেজিং ওয়ার্ক রিলেশনশিপ উইদিন কলিগস অ্যান্ড ক্লায়েন্টস, এবং কলিগ এবং ক্লায়েন্টের মধ্যে যে রিলেশনশিপ কেমন থাকা উচিত, কিভাবে সেটা ম্যানেজ হয়ে থাকে, হ্যাঁ, ওয়ার্ক ম্যানেজ করার ক্ষেত্রে যে রিলেশনশিপ থাকবে সে সম্বন্ধে আমরা এখানে ধারণা পাবো। এন্ড
assisting learners to develop competency as per needs and interest এবং একই সঙ্গে বলছে যে ক্লায়েন্টকে এবং তাকে অ্যাসিস্ট করতে হবে, লার্নারকে অ্যাসিস্ট করতে হবে কি জন্য, তার কম্পিটেন্সি ডেভেলপ করার জন্য তাদের প্রয়োজন অনুযায়ী। হ্যাঁ, এই বিষয়গুলো সব এখানে ব্যাখ্যা করা আছে। আমি কি বুঝাইছি? ডেসক্রিপ্টরটাকে পড়ে বোঝা গেল কথাগুলো? এখানে ডেসক্রিপ্টর, এই ডেসক্রিপ্টরের কথাটাকে আমি লিখতে পেরেছি এখন? Yes, sir. ওকে, স্যার জি, স্যার। স্যার আমরা যে অকুপেশন নিয়ে কথা বলবো স্যার, ইউনিট কোড ওটারই কিছু বর্ণনা স্যার ডেসক্রিপ্টরে দিতে হবে স্যার, এটাই তো স্যার? অকুপেশন বলছি না, বলা হচ্ছে যে এই ইউনিটটার মধ্যে কি কি আছে তার সামারিটা এটা। তার মানে এইখানে বলেছে যে আমরা এই যে বাংলাদেশে টিবেট সেক্টরে কিভাবে কাজ ইফেক্টিভলি করে থাকে, হ্যাঁ, সেটার পরিপূর্ণ জ্ঞান স্কিল এটা যেমন পাবো, তেমনি ভাবে বাংলাদেশের টিবেটের যে সিনারিও, সেই সিনারি সম্বন্ধে আমরা জানতে পারবো, সেই দৃশ্যগুলো আমরা বুঝতে পারবো। এর জন্য রিলেটেড যে পলিসি আছে সেই পলিসিগুলো কি সেগুলো জানতে পারবো। আমাদের দেশে কোয়ালিটিকে অ্যাসিওর করার জন্য কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেগুলো জানতে পারবো। আমরা জানতে পারবো যে টিবেট নিয়ে কোন কোন অর্গানাইজেশন আছে, ট্রেনিং অর্গানাইজেশন যেখানে ট্রেনিং প্রদান করা হয়ে থাকে, সেই ট্রেনিং অর্গানাইজেশন গুলো সম্বন্ধে জানতে পারবো যে এইগুলো ওয়ার্কগুলো কিভাবে ম্যানেজ হচ্ছে। হ্যাঁ, ট্রেনিং অর্গানাইজেশনে যে কলিগ যারা কাজ করে থাকে তাদের মধ্যে কিভাবে সমন্বয় তৈরি হচ্ছে, হ্যাঁ, সেই সম্বন্ধে জানতে পারবো। একই সঙ্গে যারা এই ট্রেনিং গ্রহণ করবে সেই সব লার্নাররা, সেই লার্নারকে কিভাবে অ্যাসিস্ট করা যায় তার কম্পিটেন্সি বৃদ্ধি ঘটানোর জন্য, সেই সম্বন্ধ তথ্য এইখানে পাবো। আমি কি বুঝাইতে পেরেছি এখন? জি স্যার। ওকে, তারপরে আসি। তার মানে প্রত্যেক ডেসক্রিপশনে, প্রত্যেক ইউনিট অফ ডেসক্রিপশনে ওই সম্বন্ধে ডিটেলস বর্ণনা থাকবে, যে ইউনিট নিয়ে কাজ করি না কেন। আচ্ছা, নমিনাল আওয়ার্স এখানে বলছে যে 40 ঘন্টা। এই ইউনিটটা সম্বন্ধে ধারণা নিতে গেলে, পরিচ্ছন্ন ধারণা নিতে গেলে এর পিছনে 40 ঘন্টা ব্যয় করতে হবে। এখন এই 40 ঘন্টা কিভাবে ব্যয় করব? আমরা হয়তো এখানে 1 ঘন্টা বা 2 ঘন্টা নিয়ে আলোচনা করব, হ্যাঁ, বা 3 ঘন্টা আলোচনা করব, বা হতে পারে 5 ঘন্টা আমরা আলোচনা করব। কিন্তু বাকি 35 ঘন্টা, এই 35 ঘন্টা কোথায় ব্যয় করব? অর্থাৎ আমাকে স্টাডি করতে হবে আমার বাসায় বা অন্যান্য যে অফ টাইম, আমরা এখানে আলোচনার পরেও এটা দীর্ঘ সময় বসে আমাদেরকে স্টাডি করতে হবে। তা নাহলে আমরা পরিচ্ছন্ন ধারণা আমার মধ্যে আসবে না, পরিচ্ছন্ন স্কিল আমার মধ্যে আসবে না, পরিচ্ছন্ন অ্যাটিটিউড এর মধ্যে তৈরি হবে না। সেই জন্য তারা ইন্ডাস্ট্রি বলেছে যে এই ইউনিট সম্বন্ধে পরিচ্ছন্ন ধারণা পেতে গেলে তাকে 40 ঘন্টা এটা নিয়ে কাজ করতে হবে বা স্টাডি করতে হবে। বুঝাতে পেরেছি নমিনাল আওয়ার জিনিসটা কি তারা বেঁধে দিয়েছে। আপনি 1 ঘন্টা পড়াইলে বাকি 39 ঘন্টা আমাদের পড়তে হবে, এটা হলো তো নমিনাল আওয়ার। হ্যাঁ, বাট যে কোনো ভাবে হোক, যারাই পড়াক না কেন আমাদের পড়তে হবে আমাদের 39 ঘন্টা। হ্যাঁ স্যার, স্যার নমিনাল আওয়ারটা কম বেশি হতে পারে না স্যার? এখানে তো 40 আওয়ার দিছে, বাট নমিনাল আওয়ারটা কি স্যার কম বেশি হতে পারে না স্যার? হতে পারে, অনেকে টেন্টেটিভ দিয়ে রেখেছে, বাট এটা হতে পারে না তা না, অবশ্যই হতে পারে। জি স্যার, ঠিক আছে, বাট এটা একটা স্ট্যান্ডার্ড টাইম। এই যে একটা সিএস বলছি, সিএসটা কিন্তু একটা স্পেসিফিকেশন। কিসের? পারফরমেন্স তৈরির একটা স্পেসিফিকেশন। কি কোন ব্যাপারে পারফরমেন্স? নির্দিষ্ট কোনো একটা অকুপেশনের উপরে তার পারফরমেন্স তৈরির জন্য যে স্পেসিফিকেশন, সেটা বাজারে যেমন একটা আমি কম্পিউটার কিনতে যাই, তাহলে তার একটা স্পেসিফিকেশন থাকে না যে এটা র্যাম এর ক্যাপাসিটি কত, প্রসেসর ক্যাপাসিটি, প্রসেসরের মানটা কি, তার স্পিডটা কেমন হবে, তার হার্ড ডিস্কের ক্যাপাসিটি কেমন হবে, এই যে ডিটেলস যে স্পেসিফিকেশন, সেখানে যেমন একটা স্পেসিফিকেশন থাকে, এটাও একটা স্পেসিফিকেশন। কার স্পেসিফিকেশন? ওই নির্দিষ্ট অকুপেশনের পারফরমেন্সের একটা স্পেসিফিকেশন। আমি কি বুঝাতে পারছি? যে সংজ্ঞা বলে তাহলে কিন্তু বলতে হবে যে সিএস কিন্তু একটা স্পেসিফিকেশন। কার স্পেসিফিকেশন? পারফরমেন্স অফ এ
অকুপেশন। তাহলে অকুপেশন পারফরমেন্সের স্পেসিফিকেশন হচ্ছে সিএস, এবং সেইটাতে আমরা বুঝছি সেই সিএস এর মধ্যে কি লেখা আছে, তার টাইটেলের নাম লেখা আছে, তার কোড নাম্বার দেওয়া আছে, তার ডেসক্রিপ্টর দেওয়া আছে, তার নমিনাল আওয়ার দেওয়া আছে, এলিমেন্টস অফ কম্পিটেন্সি এবং পারফরমেন্স ক্রাইটেরিয়া। এবার আসি, এইটা হলো মূল জায়গা, অর্থাৎ ট্রেনারের অংশে ট্রেনারের তিনটা কাজ: এলিমেন্ট, পারফরমেন্স ক্রাইটেরিয়া এবং রেঞ্জ অফ ভেরিয়েবল। সংক্ষেপে যদি বলি এলিমেন্টস, পিসি এন্ড রেঞ্জ। এই তিনটা হলো ট্রেনারের ভালো করে বুঝতে হবে। ওই সিএস এর বিষয়টাকে মধ্যে যদি পড়ানোর ক্ষেত্রে যদি সে এই জায়গাটাতে না বোঝে তাহলে ভালো করে পড়াতে পারবে না, আবার এট দ্য সেম টাইম যে পড়বে তার এটা ভালো করে বুঝতে হবে। অর্থাৎ এই সিএসটা, এই ইউনিটটাকে যদি ভালো করে বুঝতে চাই তাহলে সেখানে ভাগ করেছে, এখানে কয়টা এলিমেন্টসে ভাগ করেছে? 5টা এলিমেন্টস। তার মানে লার্নিং আউটকাম, এইটার মধ্যে লার্নিং আউটকাম এই 5টা এলিমেন্ট, যে কটা সেই কটাই তার লার্নিং আউটকাম, সেটাই তার শিখতে হবে। তাহলে এই লার্নিং আউটকামটা ওই ডেসক্রিপশনে যা বলেছে তার থেকে দেখা যাচ্ছে যে এই জায়গায় আমরা বুঝতে পারবো। যেমন লিখছে ইন্টারপ্রেট টিবেট সিনারিও অফ বাংলাদেশ অ্যান্ড রিলেভেন্ট পলিসি। তাহলে ডেসক্রিপশনে কিন্তু এই কথাটা ছিল সংক্ষিপ্ত আকারে, এবং এখানে কিন্তু ডিটেলিং এ বলেছে যে এলিমেন্টস এর মধ্যে আমার বাংলাদেশের টিবেটের সিনারিওটা কি এবং কোন পলিসিগুলো রিলেট করে সেগুলো সম্বন্ধে একটা পরিচ্ছন্ন ধারণা নেওয়া। এটা একটা কাজ, একটা টাস্ক। এটা কি? একটা টাস্ক, একটা কাজ। তারপরে কি? ইন্টারপ্রেট কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম। এই যে কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেমটা কি সেটা বুঝতে হবে, সেইটা একটা কাজ, সেটা একটা টাস্ক। সেই টাস্ক নিয়ে এখানে কাজ করেছেন। তাহলে একটা হলো সিনারিও পলিসি নিয়ে একটা কাজ, কোয়ালিটি অ্যাসুরেন্স নিয়ে আরেকটা কাজ, দুটা কাজ। তৃতীয় কাজ কি? ওয়ার্ক উইদিন দ্য ট্রেনিং অর্গানাইজেশন। ট্রেনিং অর্গানাইজেশনের মধ্যে কিভাবে কাজ করা হয়ে থাকে সেটা আরেকটা টাস্ক। তারপরে কি? ম্যানেজ ওয়ার্ক রিলেশনশিপ উইথ কলিগস অ্যান্ড ক্লায়েন্টস। তাহলে কলিগ এবং ক্লায়েন্টের মধ্যে কিরকম সম্পর্ক তৈরি হবে সেটা একটা কাজ। তাহলে পঞ্চম যে জায়গাটা আছে সেটা বলছে অ্যাসিস্ট লার্নার্স টু ডেভেলপ কম্পিটেন্সি অ্যাজ পার নিডস অ্যান্ড ইন্টারেস্ট। ওই ক্যান্ডিডেটের যা নিডস সেটা ফুলফিল করতে হবে, এবং সেটা ফুলফিল করে তার যে কম্পিটেন্সি ডেভেলপ করার জন্য যা সাহায্য করা লাগবে সেইটাকে আমাকে সাহায্য করার বিষয়টাকে এখানে বর্ণনা করা আছে। তাহলে কয়টা এলিমেন্ট এই ইউনিট অফ কম্পিটেন্সি? 5টা। একটা হলো সিনারিও এবং পলিসি নিয়ে বোঝা, আর একটা হলো কোয়ালিটি অ্যাসুরেন্স নিয়ে বোঝার বিষয় আছে। 3 নম্বরে কি আছে? ওয়ার্ক উইদিন ট্রেনিং অর্গানাইজেশন, ট্রেনিং অর্গানাইজেশনের মধ্যে কাজ কিভাবে করে। 4 নম্বর হচ্ছে ওই যে ক্লায়েন্ট মানে রিলেশনশিপ, আর যারা কাজ করছে কলিগদের মধ্যে একটা রিলেশনশিপ তৈরি হওয়ার একটা বিষয় রয়েছে। পঞ্চম যেটা সেটা হলো কি? সেটা হলো আমরা যে লার্নার এখানে থাকবে সেই লার্নারকে তার কম্পিটেন্সি ডেভেলপমেন্ট করার জন্য যত ধরনের সহযোগিতা লাগবে সেই সহযোগিতাটা আমাদের কি হতে পারে সেই সম্বন্ধে ইনফরমেশন আমরা এখানে পাবো। বুঝাইতে পারছি 5টা এলিমেন্টস? কালকে এমন হতে পারে, কালকে আমরা হয়তো একটা পরীক্ষা নিব, সেইখানে হয়তো জানতে চাইবো যে এইখানে যে ইউনিট অফ কম্পিটেন্সি নিয়ে আলোচনা করেছি তার এলিমেন্টস গুলোর নাম লিখো। হ্যাঁ ঠিক আছে, বই দেখে লিখতে পারবো, বাট লিখতে হবে। তখন কিন্তু এই 5টা পয়েন্ট পরপর লিখতে হবে। আচ্ছা এবার আসি স্যার আরেকটা, স্যার যে 1.1 1.2 এগুলা যে দেওয়া আছে স্যার, এগুলা কোথা থেকে আমরা পাবো? আসছি বলছি। তাহলে প্রত্যেকটা এলিমেন্টস এর এগেইনস্টে অনেকগুলো পারফরম্যান্স ক্রাইটেরিয়া আছে। তাহলে দ্বিতীয় কথাটা হচ্ছে এলিমেন্টস, প্রতিটা এলিমেন্টস এর রেসপেক্টে একাধিক পারফরম্যান্স ক্রাইটেরিয়া পিসি থাকবে। রিমেম্বার ইট, এই যে পিসি যেটা আমরা বলছি পারফরম্যান্স ক্রাইটেরিয়া, এই পারফরম্যান্স ক্রাইটেরিয়া দিয়ে যাচাই হবে যে সে পারফর্ম করতে পারছে কিনা, স্টুডেন্টটা পারফর্ম করতে পারলো কিনা। অর্থাৎ যখন আমরা তারকে স্টুডেন্টকে যাচাই, স্টুডেন্ট মানে ক্যান্ডিডেটকে যখন স্টাডি করাতে যাব তখন এই পারফরমেন্স অনুযায়ী পড়াতে হবে, এবং যখন তাকে অ্যাসেসমেন্ট করা হবে তখনও এই পারফরমেন্স ক্রাইটেরিয়া অনুযায়ী অ্যাসেসমেন্ট হবে। তার মানে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া বলে একটা বিষয় থাকবে,
যাহাই পারফরমেন্স ক্রাইটেরিয়া তাহাই হবে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। বুঝাতে পারছি? স্যার আরেকবার। হ্যাঁ বলা হ্যাঁ বলছি যে প্রতিটা এলিমেন্টস এর এগেইনস্টে অনেকগুলো পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে। যেমন 1 নম্বর এলিমেন্টস এর এগেইনস্টে 4টা পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে। এই 4টা পারফরমেন্স ক্রাইটেরিয়া যদি সে সাধন করতে পারে, অর্থাৎ বুঝতে পারে, টিচার যিনি পড়াবেন তিনি এই 4টা জিনিস কমপ্লিটলি তাকে বোঝানোর জন্য চেষ্টা করতে হবে। স্টুডেন্টের টার্গেট থাকবে এই 4টা জিনিস সে ভালো করে বুঝবে। আবার যিনি অ্যাসেসমেন্ট নেবেন তিনিও কি করবেন যে এই ইউনিট 1 নম্বরকে এলিমেন্ট সম্বন্ধে তার পরিচ্ছন্ন ধারণা হচ্ছে কিভাবে, সে এইখান থেকে প্রশ্ন করে এইখান থেকে তাকে স্কিল অ্যাক্টিভিটিস দিয়ে সে ক্লিয়ার হবে যে এই এলিমেন্টের উপরে তার কনসেপশন ক্লিয়ার হয়েছে, সুতরাং সে ওকে, সে কম্পিটেন্ট। এখন কি বুঝাইতে পারছি? যাহা পারফরমেন্স ক্রাইটেরিয়া তা পরবর্তীতে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া হবে। ট্রেনি যে পারফর্ম করবে স্যার এটাই অ্যাসেসমেন্ট হবে স্যার। হ্যাঁ, এটাই তো বুঝাচ্ছে। ট্রেনি কি শিখবে, তাহলে এইখানে থেকে বুঝবে ট্রেনি কি শিখতে হয়, কি শিখতে হবে, সে বুঝবে। আবার ট্রেনার কি করবে, ট্রেনারও বুঝবে যে এই শিখাতে হবে। অ্যাসেসর কি করবে, সে এইখান থেকে জাজ করবে যে এইগুলো পারে কিনা ট্রেনি, সুতরাং এগুলো পারলে সে কম্পিটেন্ট। তাহলে তিনজনের টার্গেট কিন্তু এখানে, যিনি ট্রেনার তার টার্গেট এই পারফরমেন্স ক্রাইটেরিয়া ফুলফিল যাতে করতে পারে। স্টুডেন্টের ট্রেনি যারা, তার টার্গেট এই পারফরমেন্স অনুযায়ী সে অ্যাচিভ করা, যে সে তার নলেজ বৃদ্ধি করা, তার স্কিল বৃদ্ধি করা, এটা তার কাজ। এবং যিনি অ্যাসেসর তার কাজ হচ্ছে এই অনুযায়ী তাকে যাচাই করা, এই অনুযায়ী তাকে যাচাই করা। সুতরাং পারফরমেন্স ক্রাইটেরিয়াটাই যখন যাচাই করার ক্ষেত্রে ব্যবহার করা হবে, সেই পারফরমেন্স ক্রাইটেরিয়া হয়ে দাঁড়াবে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। তাহলে স্যার যদি কোশ্চেন আসে যে মানে এটার মধ্যে মানে রিলেশনশিপটা কি, সেক্ষেত্রে কি আমরা এটাই বলবো যে যা পারফরমেন্স ক্রাইটেরিয়া তাই পরবর্তীতে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া? অবশ্যই এর পরবর্তীতে এইসব কথার উত্তর আছে, এমন প্রশ্ন আছে, রাইট, এরকম প্রশ্ন আসবে যে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন পারফরমেন্স ক্রাইটেরিয়া এবং অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। তখন অবশ্যই আমরা বলবো হ্যাঁ, পারফরমেন্স ক্রাইটেরিয়া হলো এলিমেন্টস এর একটা ক্ষুদ্র অংশ, কতগুলো ক্ষুদ্র অংশ, এবং এই পারফরমেন্স ক্রাইটেরিয়া অনুযায়ী টিচার যেমন তাকে পড়ানোর মানে তাকে পড়ানোর ক্ষেত্রে ব্যবহার করে, লার্নারও এটা জানার ক্ষেত্রে ব্যবহার করবে, এবং অবশ্যই এটাই পরবর্তীতে অ্যাসেসমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হবে, এবং এটাই পরবর্তীতে সেটা হবে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। এটা হলো মোদ্দা কথা, নিজের বোঝার জন্য, সংক্ষেপে লেখার জন্য হ্যাঁ আমরা বলতে পারবো। ওই কথা আমরা জানবো, সেই জায়গায় আমার উত্তর দেওয়া আছে, সেই জায়গাটা আমরা পরে নোট ডাউন করবো। এই যে একটা চমৎকার বিষয় যে হ্যাঁ, এখান থেকে আমার মনের মধ্যে প্রশ্ন এসে গেল যে আমার কি এরকম প্রশ্ন আসতে পারে কিনা। রাইট, এরকম প্রশ্ন আসতে পারে। ক্লিয়ার হচ্ছে কথাটা? আচ্ছা, এইবার দেখি পারফরমেন্স ক্রাইটেরিয়ার মধ্যে কয়েকটা লাইন আবার দেয়া আছে, লম্বা লম্বা করে বোল্ড করে লেখা আছে এবং কাট করে লেখা আছে, ইটালিক। Bold and italicized terms are elaborated in the range of variable. তার মানে এইটাকে ইলাবোরেট করেছে, কোথায় যে ইলাবোরেট করেছে, ওই রেঞ্জ অফ ভেরিয়েবল। তাহলে রেঞ্জ অফ ভেরিয়েবল মানে ওই পারফরমেন্স ক্রাইটেরিয়ার কোনো বিষয়কে যদি ইলাবোরেট করতে চাই, তাহলে সেটা আমাকে রেঞ্জ অফ ভেরিয়েবলে ডিটেইলিং করা আছে। অর্থাৎ রেঞ্জ অফ ভেরিয়েবল দিয়ে বোঝাচ্ছে যে পারফরমেন্স ক্রাইটেরিয়া যে মানে সংক্ষিপ্ত আকারে কথাবার্তাগুলো বলা আছে, সেটা এলাবোরেট করে বলা হয় রেঞ্জ অফ ভেরিয়েবল। ভেরিয়েবল কথার মানেই হচ্ছে পরিবর্তনশীল, এবং সে কতখানি পরিবর্তিত হচ্ছে, এই কথাটা কতখানি ইলাবোরেট হবে, সেটা আমরা ওখানে পাবো। এবং এই ক্ষেত্রে পারফরমেন্সের ক্ষেত্রে এটা সংক্ষিপ্ত লেখা হয়, এবং সেটা বোল্ড এবং ইতালিক। তার মানে কোনো পিসিতে যদি কোনো সিএস এর মধ্যে যদি এইরকম আমরা বোল্ড এবং ইটালিক লেখা থাকে, তাহলে বুঝবো যে এটা অনুযায়ী আমার মানে সরাসরি ওই রেঞ্জ অফ ভেরিয়েবল এই কথাগুলো ব্যাখ্যা আছে ইলাবোরেটলি। যেমন এখানে বলা আছে টিবেট টার্মোলজিস আর লিস্টেড এন্ড ডিফাইন্ড। তাহলে হোয়াট ইজ টিবেট টার্মোলজিস? এই টিবেট টার্মোলজি কথাটা দিয়ে অনেকগুলো কথা চলে আসে, সেই কথাটার ব্যাখ্যা আমার এই যে পরবর্তীতে রেঞ্জ অফ ভেরিয়েবলে বলা আছে, এই যে টিবেট টার্মোলজি।
তাহলে টিবেট টার্মিনোলজি বলতে বোঝাচ্ছে কতগুলো শব্দ, যেমন টিবেট, এনটিভিকিউএফ, ভেট, স্কিল, নলেজ, অ্যাটিটিউড, টাস্ক এলিমেন্ট, টাস্ক, জব, কম্পিটেন্সি, আরপিএল, glossary of terms in CBTA system, CBT, competency based training, performance based education, PBE, performance based education, generic, sector specific and occupational specific competency. এই যে 15টা যে শব্দ, এই 15টা শব্দকে সংক্ষেপে বলছে টিবেট টার্মিনোলজি। জি, বুঝাইতে পারছি কথাটা? এটাই রেঞ্জ, এই রেঞ্জ ইনক্লুড হয়েছে এবং এটা লিমিটেড না, বলা হয়েছে এখানে 15টা, কিন্তু আরো বেশি হতে পারে। এই জন্য এই কথা বলছে মে ইনক্লুড বাট নট লিমিটেড টু, তার মানে এটা লিমিটেড না, এর থেকে আরো বেশি হতে পারে, বাড়তে পারে, এর সাথে আরো স্যার যোগ হইতে পারে। হ্যাঁ, তাহলে আমি কি বুঝাইতে পারছি যে এখানে যে শব্দ লিখেছি টার্মিনোলজি সংক্ষেপে, সেই টার্মিনোলজির কথাটা বোঝায় ওইখানে যে, অর্থাৎ আমি যে টিবেট সিনারি নিয়ে আলোচনা করব, সেই আলোচনার মধ্যে টিবেটের এই শব্দগুলো আছে, সেই শব্দগুলোর মানে আমরা বুঝি কিনা, যদি আমরা মানে বুঝি তাহলে আমার ওই কনসেপশনটা ক্লিয়ার হলো। ঠিক আছে, যেমন আমরা এখন টিবেট শব্দটার মানে বুঝি না কি বুঝি না? টেকনিক্যাল এন্ড ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং। তারপর আমরা সিবিটি শব্দটার মানে বুঝি না এখন? বুঝি, কম্পিটেন্সি বেসড ট্রেনিং। তারপরে যেমন সিবিটি এন্ড এ শব্দটা বুঝি। তাহলে এরকম ট্রেনিং এন্ড অ্যাসেসমেন্ট, যখন আমরা এইসব শব্দ বুঝি তাহলে বুঝবো যে এই অংশ আমার কাছে পরিষ্কার হয়ে গেছে, কনসেপশনটা ক্লিয়ার। তার মানে টিবেট সিনারিওর অংশ বিশেষ আমার স্যার ভিইটি ভেট মানে এটা কি ভোকেশনাল এডুকেশন ট্রেনিং এন্ড ট্রেনিং, হ্যাঁ, এডুকেশনাল ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং, এডুকেশনাল ভোকেশনাল এডুকেশন একটা শব্দ আর ট্রেনিং আর একটা শব্দ, দুটা শব্দকে মিলে একসঙ্গে হয়েছে এখানে ভোকেশনাল এডুকেশন। এখানে যেমন এখানে টেকনিক্যাল টিভিইটি, এটা স্ট্যান্ডার্ড একটা শব্দ, এটা কোরিয়ায় প্রথম ব্যবহার করা হয়েছে, এখন ওয়ার্ল্ড ওয়াইড এটা ব্যবহার করা হচ্ছে। বিগত সময় ভেট, আমি শুধু মাঝখানে একটা কথা বলি, ভেটের যেটা হচ্ছে ফুল মিনিংস যেটা তো ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট না, ভেট বলতে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট না, ভেট ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং। আমাদের যে হচ্ছে এই যে সিভিএলএম এর প্রথমের দিকে যে কতগুলো হচ্ছে নাম দেয়া আছে ওখানেই তো দেয়া আছে। ইকোনমিক্সের মধ্যে স্যার বলতেছে, সেখানে আপনার কাছে যদি সিএস থাকে তাহলে সিএস এর 4 নাম্বার পেজে দেখতে পাবেন, এটা সিএস এর 4 নাম্বার পেজে আছে এটা। আমরা এটা জানবো, যেটা তুমি বলেছো, আমরা শুরুতে কি লেখা আছে দেখি, তুমি যেটা জানতে চাচ্ছ। ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং সিএস এর 4 নাম্বার পেজে দেওয়া আছে স্যার, ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং বলেছে, এই যে ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং, ভোকেশনাল এই যে এডুকেশন, স্যার ঠিক আছে, এই যে নিচে স্যার নিচে দেওয়া আছে এন্ড ট্রেনিং, হ্যাঁ এই তো এখানেই লেখা আছে, বোঝা গেছে? তুমি তাহলে আমার সিভিএলএম এ হয়তো একটু ভুল লেখা আছে, হয়তো 1 নাম্বার সিভিএলএম এ তো এটাই দেয়া, মানে ট্রেনিং ইনস্টিটিউট দেয়া, আমি এই কারণে বললাম। আচ্ছা, কোন জায়গায় দেখেছো একটু বলো তো, তাহলে কারেকশন করে দেই। কোন সিবিএলএম এ পেয়েছো? স্যার 1 নাম্বার সিভিএলএম এর হচ্ছে প্রথম পেজের দিকে, মানে যে ফুল মিনিংস লেখা আছে ওইখানে। আচ্ছা, তাহলে থাকতে পারে ভুল, আমরা তোমার স্যার ও যেটা বলছে ঠিকই বলছে, ওইখানে স্যার ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট ব্যাট, ও সেটা আরেকটা, সেটা হলো ভিএটি। জি স্যার, এখানে তো স্যার দুইটা দুই জিনিস, ঠিক আছে? ভিএটি এক জিনিস আর ভিইটি আরেক জিনিস। না স্যার, সেম বিইটি আর বিএটি না, বিইটি স্যার। স্যার সেমই স্যার সেম জিনিসই স্যার। ওয়ার্ক ইফেক্টিভলি উইথিন বাংলাদেশ যে সিভিএলএমটা আছে স্যার, একই লেখা, কিন্তু ইনস্টিটিউট দেওয়া স্যার, ভুল আছে স্যার। তাহলে ভুল, এখানে ট্রেনিং বেট হবে এটাই, ওটা না। ঠিক আছে, আমরা ওখানে আলোচনায় কালকে যাব, তখন নিশ্চয়ই তুমি বলবে, আমরা ওটা ভুল থাকতে পারে। দিয়ে তো স্যার কখনো ইনস্টিটিউট হবে না, ট্রেনিং হবে স্যার। হ্যাঁ, ওটা ভুল আছে, যদি ওরকম থেকে থাকে ভুল আছে। গুড, তুমি ভালো পয়েন্ট আউট করেছো, ওটা কারেক্ট করে নিতে হবে। আচ্ছা, কোথাও এরকম আরো কিছু ভুল আছে। ঠিক আছে, আমরা এই যে কনসেপশন ক্লিয়ার হচ্ছে, এই যে এখন তুমি যদি আলোচনা করে নিলা, এই যে তুমি এখন তোমার কনসেপশনে আসছে যে কোনটা সঠিক কোনটা অঠিক, তুমি নিজেই বুঝতে পারছো।
এবং এই কনসেপশনটা আসায় আমাদের প্রয়োজন। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, জি, স্যার। রিলেভেন্ট পলিসিস এন্ড লস, তাহলে এটাও একটা রেঞ্জ বোঝাচ্ছে। এটাও আমরা রিলেভেন্ট পলিসিস মানে একাধিক পলিসির কথা আসছে এবং একাধিক ল এর কথা আসছে। দেখি তো এই একাধিক পলিসি এবং পলিসির ল বলতে কি বোঝায় দেখি তো। টিবেট পলিসিস এন্ড লস, তাহলে কি কি আছে এখানে? এখানে আবার 8টা পয়েন্ট দিয়েছে। তাহলে এখানে লেখা আছে টিবেট চ্যাপ্টার অফ ন্যাশনাল এডুকেশন পলিসি, তার মানে ন্যাশনাল এডুকেশন পলিসি অনেক বড় একটা পলিসি, তার মধ্যে একটা অংশ আছে টিবেট চ্যাপ্টার। তাহলে সেটা আমরা দেখব কোনটা। তারপরে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি, তাহলে একটা পলিসি পাইলাম ন্যাশনাল এডুকেশন পলিসি, আরেকটা পলিসি পাইলাম ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি, তারপরে আরেকটা পাইলাম ইকুইটি পলিসি। এবার অন্য কিছু অ্যাক্ট বা ল সেটাও পাচ্ছি, যেমন অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট। অ্যাপ্রেন্টিসশিপ কথাটার জিনিসগুলো আমরা নিয়ে আলোচনা করব আগামী ক্লাসে, সেখানে জানতে পারবো। ইন্ডাস্ট্রিতে কিছু মানুষকে ট্রেনিং করা হয়, অর্থাৎ কাজ শেখানো হয়। সে একজন কিছুই কাজ জানে না, একজন যিনি ভালো কাজ জানে তার সঙ্গে সহযোগী হিসেবে যুক্ত করে দেওয়া হয়, যুক্ত করে তারপরে সেইখান থেকে সে ট্রেনিং গ্রহণ করে, সেটাকে বলছে অ্যাপ্রেন্টিসশিপ। তো আমরা সেটা এটা কি স্যার শিক্ষানবিশ থেকে বোঝানো হয় না স্যার? শিক্ষানবিশ, অবশ্যই শিক্ষানবিশ, অবশ্যই শিক্ষানবিশ। আচ্ছা, তারপরে সেই একটা কি বলা আছে অ্যাপ্রেন্টিসশিপ, আগে একভাবে আলোচনা করা হতো, এখন অনেকগুলো নিয়ম করে দিয়েছে। অ্যাপ্রেন্টিসশিপ তাকে কতদিন এখানে যুক্ত করতে হবে, তার জন্য তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে, তার জন্য ইনিশিয়ালি যখন কি হবে তখন হয়তো তাকে টাকা না দিলেও খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা করে দিতে হবে, গ্রাজুয়ালি হয়তো তার টাকার পরিমাণ বাড়াতে হবে। এই ধরনের অনেক কথাগুলো ওই অ্যাক্টে বলা আছে। আমাদের দেশে সেই অ্যাক্টটা কি সেটা আমরা জানবো। পলিসি থেকেই অ্যাক্ট তৈরি হয়, তাই না? আগে পলিসি, পরে আইন। আইন কোথায় পাস হয়? সংসদে। ঠিক আছে, পলিসি পাস হবে, পলিসির পরে সেটা যখন পলিসি অনেকদিন নিয়ে কাজ করবে, পলিসি নিয়ে যত কারেকশন করার কারেকশন করবে, কারেকশন যখন হয়ে যাবে তখন সেটা আইনে রূপান্তর হবে। আইন যখন হয়ে যাবে তখন আইন অমান্য করলে তার জন্য কিন্তু পানিশমেন্টের ব্যবস্থা আছে। বোঝা গেছে কথা? আগে পলিসি, তারপরে অ্যাক্ট। মডিফাইড টিবেট লেজিসলেশন অ্যাক্ট অফ বিটিবি এনএসডিএ, তাহলে টিবেট যে আইন কানুন, সেই আইন কানুন যেটা মডিফিকেশন হয়েছে, অর্থাৎ আগে যে আইন কানুন ছিল সেটা পরিবর্তিত হয়ে এখন কি হয়েছে সেটা দেখতে হবে। সেই লেজিসলেশন অনুযায়ী বিটিবির অ্যাক্ট তৈরি হয়েছে এবং এনএসডিএ তৈরি হয়েছে। এনএসডিও যে আইন দ্বারা চলে সেই আইন অর্থাৎ টিবেট লেজিসলেশন মডিফাইড হয়ে এখন আসছে। এনএসডি আগে ছিল না, পরে আসছে। তাহলে আমরা এনএসডি এর কি আইন কানুন আছে, নিয়ম কানুন আছে, সেটা আমরা জানবো। ন্যাশনাল টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, এনটিভিকিউএফ বলতে কি বোঝায় সেটা আমরা জানবো। এই ফ্রেমওয়ার্কটা কি, অর্থাৎ কতগুলো স্কিলে ভাগ করেছে সেই সম্বন্ধে আমরা জানবো। লেভেল ডেসক্রিপ্টর, এবং লেভেল 1 করলে তার কর্মক্ষেত্রে সে কি হিসেবে পরিগণিত হবে, লেভেল 2 হলে তার জন্য ডেসক্রিপ্টর কি হবে, ইত্যাদি। তারপর বলছে টিবেট ডেটা সিস্টেম, তার মানে টিবেটের যে ডেটা কতজন কোন অকুপেশনে তারা আছে না আছে ইত্যাদি সম্বন্ধে ইনফরমেশন পাবো। এবং আরপিএল সিস্টেম, সেখানে রিকগনাইজ প্রায়র লার্নিং, অর্থাৎ আরপিএল সিস্টেম বলতে কি বোঝায়, অর্থাৎ অনেকে আছে যারা ভালো কাজ জানে কিন্তু তার কোনো সার্টিফিকেট নাই। তো এই যারা কাজ জানে তাদেরকে টিবেটের আওতায় আনার জন্য সার্টিফিকেশন দেওয়ার একটা পাথওয়ে তৈরি করা হয়েছে। সেই পাথওয়েটা কি, কেমন, সেই সম্বন্ধে আমরা জানবো। ঠিক আছে, আরপিএল, রিকগনাইজেশন অফ প্রায়র লার্নিং, অর্থাৎ পূর্ব অভিজ্ঞতার সনদপত্র। অর্থাৎ পূর্ব অভিজ্ঞতা বলতে বোঝাচ্ছে একজন মানুষ আস্তে আস্তে কাজ করতে করতে শিখছে। যেমন হেল্পার, কোনো একটা গাড়ির হেল্পার, সে তা কাজ করতে করতে অনেক এক্সপার্ট হয়ে গেছে, এরকম অনেক এক্সপার্ট আছে। তো সেই যে এক্সপার্ট, সেই এক্সপার্টকে তার কোনো সার্টিফিকেট নাই, সার্টিফিকেট থাকলে সে একটা ভালো স্যালারিতে চাকরি করতে পারতো, অন্য কোনো দেশেও সে ভালো স্যালারিতে কাজ করতে পারতো। তাহলে এই সার্টিফিকেশনটা দেওয়ার ব্যবস্থা, যেমন বিদেশে অনেকে অদক্ষ শ্রমিক হিসেবে কাজ করে। এখন অদক্ষ শ্রমিক হিসেবে কাজ করতে করতে কিন্তু তার মধ্যে দক্ষতা অর্জিত হয়েছে, কিন্তু দক্ষতা অর্জিত হলেও
তার জন্য কোনো পরীক্ষার ব্যবস্থা না থাকার কারণে সে কোন লেভেলে কাজ করার সমর্থ সেই রকম সার্টিফিকেট জাতীয়গতভাবে পাচ্ছে না। যদি তাকে সেই সুযোগ করে দেওয়া যায় তাহলে সে একটা পরীক্ষা দেওয়ার মাধ্যমে সে ওই মানে দক্ষতা অর্জনের স্বীকৃতি পেলে সেটা দেশে এবং বিদেশে তার অনেক উপকার হবে। সেই কাজটা করার ব্যবস্থা করা যেতে পারে। বুঝাতে পেরেছি আরপিএল জিনিসটা কি? তেমনি টিবেট প্রোভাইডারের কারা কারা টিবেট প্রোভাইডার, সেখানে মিনিস্ট্রি অফ এডুকেশন, মিনিস্ট্রি অফ এক্সপার্টিস ওয়েলফেয়ার, তারপরে বলছে মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড অর্গানাইজেশন, ডাইরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন, ব্যুরো অফ ম্যান পাওয়ার বিএমইটি, হ্যাঁ, রিলেটেড যে ডিপার্টমেন্ট অ্যান্ড ইউনিট, এনএসডিএ, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল, আগে কাউন্সিল ছিল এখন সেটা কাউন্সিল এখন বাদ দিয়ে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি হয়ে গেছে, কাউন্সিল ছিল বিগত সময়। তারপরে টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ, ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, টিএসসি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, এরকম ভাবে আরো আছে পলিটেকনিক ইনস্টিটিউট, টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, আদার গভর্নমেন্ট ভেট প্রোভাইডার্স যারা ভেট করে, এছাড়া এনজিও আছে, প্রাইভেট ট্রেনিং ইনস্টিটিউটও আছে। এতগুলো বিষয় সম্বন্ধে আমরা জানবো। একই সঙ্গে ক্লায়েন্ট বলে ওখানে আরেকটা আছে, সেখানে ইন্ডাস্ট্রি, ইনস্টিটিউট, এমপ্লয়ার্স, গার্ডিয়ানস, ট্রেনিস, এরা হলো আমাদের ক্লায়েন্টস। তো আমাদের এখানে অনেকগুলো প্রশ্ন আসে, অথবা বইতে যে সব কিছু জিনিস জানতে চাইবো, ওই সিবিএলএম এ ঢোকার আগে কেউ যদি রেঞ্জ অফ ভেরিয়েবলটা একবার একটু দেখে নেয় তাহলে সে একটা ধারণা পেয়ে যায় যে কোন, যেমন এখন যদি বলে যে কয়েকটা টিবেট টার্মিনোলজির নাম বলো, তাহলে কিন্তু এখান থেকে উত্তর দেওয়া সম্ভব। যদি বলে টিবেট পলিসিগুলো কি কি বা ল গুলো কি কি, তাহলে এখান থেকে কিন্তু সরাসরি উত্তর দেওয়া যায়। কেউ কেউ যদি বলে টিবেট প্রোভাইডার গুলো কারা কারা টিবেট প্রোভাইডার, তাহলে এখান থেকেও কিন্তু আমার উত্তর দেওয়া যায়। যদি বলে যে টিবেট ক্লায়েন্ট বলতে কি বুঝো, তাহলে টিবেট কারা, তাহলে এই যে পাঁচটা নাম রেঞ্জ অফ ভেরিয়েবল দেখে নাকি শুরু করা হয়। মিউট করে দিতে হবে। স্যার খুব নয়েজ হচ্ছে। ভাইয়ের করেন আপনার ওখান থেকে নয়েজটা হচ্ছে। হ্যাঁ, কার থেকে? হ্যাঁ, গুড। একটু খেয়াল করতে হবে যখন ক্লাস করে এরকম নয়েজ হলে কার থেকে আসে সে জানি একটু মিউট করে দেয়। আচ্ছা, তাহলে আমরা এখানে যেটুকু লিখলাম, এলিমেন্টস এর কথা লিখলাম, পারফরমেন্স ক্রাইটেরিয়াটা একটু বুঝেছি, অল্প কথায় লিখলাম দিয়ে একটা লাইন। তারপর আমরা রেঞ্জ অফ ভেরিয়েবল কি সেটাও আমরা বুঝেছি। হ্যাঁ, প্রত্যেকটাই যে প্রতিটা 2 নম্বরের থেকে কোয়ালিটি ইস্যুস অফ টিবেট, যদি কালকে প্রশ্ন আসে যে ইন্টারপ্রেট কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম, এখানে তার পারফরমেন্স ক্রাইটেরিয়া কি কি, তাহলে এই তিনটা কথা লিখে দিতে হবে। কোয়ালিটি ইস্যু মানে সমস্যাগুলো কি কি, মানে টিবেটে বর্তমানে যে কোয়ালিটি আসছে না, কেন আসছে না সেটাই সমস্যা, সেই সমস্যাগুলো কি কি সেটা হলো কোয়ালিটি। এটা নিয়ে আলোচনা হবে এই কালকের থেকে গ্রাজুয়ালি। তারপর বলছে কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানুয়াল, সেই কারণের জন্য নতুন করে একটা ম্যানুয়াল তৈরি করেছে, সেই কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানুয়ালের মধ্যে কি আছে। তারপরে বলছে কোর্স অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট, ক্যাট। এই যে ক্যাট বলতে কোর্স অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট, আমাদের কোর্সগুলো কিভাবে এই ক্যাট গুলো তৈরি হয়েছে, এই দুটা জিনিসই আমার ওয়েবসাইটে আছে, মানে বিটিভির ওয়েবসাইটে এই দুটা জিনিস আমরা ডাউনলোড করব, ডাউনলোড করে আমরা এটা নিয়ে স্টাডি করব ইনশাআল্লাহ। ওয়ার্ক উইদিন ট্রেনিং অর্গানাইজেশন, সেখানে কি কি আছে সেই কথাগুলো এখানে বলেছে। টিবেট প্রোভাইডার্স এবং ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আমরা অলরেডি দেখেছি। ওয়ার্ক ইন আন্ডারটেকেন অ্যাকর্ডিং টু প্রিভেলিং কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, তারপরে এমপ্লয়ি স্টাফ রিলেশন কেমন হবে, ইথিক্যাল অ্যান্ড লজিক্যাল রেসপন্সিবিলিটি কি হবে সেটা নিয়ে আলোচনা আছে, সেটা আমাদের জানতে হবে। 4 নম্বরে ম্যানেজ ওয়ার্কের মধ্যে যেটা আছে, ওয়ার্ক ইজ প্ল্যান্ড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড আন্ডারটেকিং
in collaborative way with colleague, তারপরে ইনফরমেশন এন্ড আইডিয়াস আর শেয়ার্ড, তারপরে ফিডব্যাক বলতে কি বোঝায়, ফিডব্যাক ফ্রম ক্লায়েন্ট, ক্লায়েন্ট বলতে কি বোঝায়, এই সম্বন্ধে আইডিয়াগুলো আমরা পাবো। অ্যাসিস্ট লার্নার টু ডেভেলপ কম্পিটেন্সি, কম্পিটেন্সি ডেভেলপ করার জন্য ইনফরমেশন আর প্রোভাইডেড টু দ্য লার্নার অ্যাবাউট হাউ দেয়ার কম্পিটেন্সি রিলেট টু জব প্রোফাইলস, এডুকেশনাল অ্যান্ড ট্রেনিং পাথওয়ে, ট্রেনিং পাথওয়ে এগুলো কি সেই সম্বন্ধে বর্ণনা পাবো। এই যে আমরা বললাম যে আমরা এনটিপিকিউ লেভেলের যদি ট্রেনার হিসেবে আমরা সার্টিফিকেট নিতে চাই তাহলে আমাদের কি করতে হবে, সেই কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কে বলা আছে যে 12টা ইউনিট অফ কম্পিটেন্সির উপরে তার নলেজ, স্কিল, অ্যাটিটিউড আসতে হবে, তার কম্পিটেন্সি আসতে হবে। যদি শুধু অ্যাসেসর হয় তাহলে 5টা ইউনিটের উপরে কাজ করতে হবে। এইভাবে পাথওয়েগুলো ওয়ার্কগুলো বলা আছে এবং একই সঙ্গে পাথওয়ে বলা আছে যে পাথওয়ে 1, পাথওয়ে 2, পাথওয়ে 3। কেউ ট্রেনিং করে সার্টিফিকেশন নিতে পারে, কেউ ট্রেনিং করা নাই কিন্তু কোনো না কোনো ভাবে তার নলেজ আসছে, তো সেটা আরপিএল এর মাধ্যমে হতে পারে, সেটা একটা পাথওয়ে হতে পারে। আবার কেউ দুইটা মিক্সড করে আছে যে আমি কিছুটা পড়াশোনা করেছি, হ্যাঁ, কিন্তু সবটুক না করেও আমি কয়েক জায়গায় ভাঙ্গা ভাঙ্গা করে পড়াশোনা করছি, কিন্তু পরীক্ষা দেওয়ার সময় আমি আরপিএল মেথডে দেব। তাহলে এরকম 3টা পাথওয়ে আছে, সেটা নিয়ে আমরা ডিসকাশন করব। এই হলো ট্রেনিং রিকোয়ারমেন্ট এবং এমপ্লয়মেন্ট অপরচুনিটি ইত্যাদি জানলাম। রেঞ্জ অফ ভেরিয়েবল অলরেডি জেনেছি। তারপরে এভিডেন্স গাইড, একটা এভিডেন্স গাইড এর মধ্যে কি থাকে, তাহলে এই যে কি পয়েন্টে আমরা দেখব যে এভিডেন্স গাইড প্রোভাইড অ্যাডভাইস অন অ্যাসেসমেন্ট এন্ড মাস্ট বি রিড টুগেদার উইথ দ্য পারফরমেন্স ক্রাইটেরিয়া, রিকর্ড স্কিল এন্ড নলেজ এন্ড রেঞ্জ অফ ভেরিয়েবল। তিনি এই যে অ্যাসেসমেন্ট তিনি কি করবেন, তিনি এই এভিডেন্স গাইডটা খুব ভালো করে খেয়াল করবেন, কি লেখা আছে এখানে, তার এটা কি বলা আছে। আচ্ছা, আবারও অন হয়ে গেছে, অফ করতে হবে, মাইক্রোফোনটা অফ করতে হবে। শফিউল আজম ভাই আনমিউট, আনমিউট হয়ে গেছে, মিউট করতে হবে। তাহলে একজন অ্যাসেসর যদি অ্যাসেসমেন্ট করে তাহলে এই এভিডেন্স গাইডটা সে ভালো করে ফলো করতে হবে। আচ্ছা, তাহলে তাকে ফলো করতে হবে যে যেমন ক্রিটিক্যাল অ্যাসপেক্ট কি, এখানে অনেক ধরনের প্রশ্ন হবে, সেই প্রশ্ন তার কম্পিটেন্সি যাচাই করার জন্য প্রথম হলো নর্মাল, যেটা আন্ডারপিনিং নলেজ, অর্থাৎ নর্মাল প্রশ্নগুলো কি হবে সেটা ব্যাখ্যা করেছে। আর তাকে যদি আরেকটু যাচাই করতে চাই তাকে প্রশ্ন করতে হবে ক্রিটিক্যালি। ক্রিটিক্যাল যদি প্রশ্ন করি তাহলে প্রশ্নগুলো কেমন হতে পারে এই চ্যাপ্টারের মধ্যে, যেমন অ্যাসেসড অ্যান্ড ইন্টারপ্রেট টিবেট পলিসিস অ্যান্ড ল, ইন্টারপ্রেটেড রিফর্মড টিবেট সিস্টেম, এনটিভিকিউএফ এর এক্সপ্লানেশন করতে হবে, পলিসিগুলো বলতে হবে, আরপিএল সিস্টেমের এক্সপ্লানেশন, এগুলো একটু ঘুরায় পেঁচায় প্রশ্নগুলো করতে পারবো, করলেই সেটা একটু ক্রিটিক্যাল হবে। তার মানে হোয়াই, হট এগুলো ব্যবহার করে করতে পারবো, ডাইরেক্ট না। অনেকগুলো প্রশ্নের উত্তর আছে যে ডাইরেক্ট উত্তর হবে, ওপেন প্রশ্নগুলো এখানে হবে ওপেন, আর ডাইরেক্ট হলে সেটা হবে ক্লোজ। আন্ডারপিনিং নলেজ গুলো সাধারণত ক্লোজ প্রশ্ন হয়ে থাকে, যেমন এনটিভিএফ ফ্রেমওয়ার্ক, হ্যাঁ, কয়টা, তাহলে সেটা আমি বলবো। এই পলিসি নিয়ে একটা অল্প কথাই আসবে, তার মেইন ফিচার গুলো কি, তাহলে এগুলো আন্ডারপিনিং নলেজ। কোয়ালিটি পলিসি আন্ডারপিনিং নলেজ। কিন্তু এই কোয়ালিটি ফ্রেমওয়ার্কের মধ্যে প্রশ্ন যদি একটু ঘুরায় বলি যে বলতো 4 নাম্বার লেভেলে তার ডেসক্রিপশনটা, মানে জব ডেসক্রিপশনটা কি হবে, তাহলে একই প্রশ্ন, ফ্রেমওয়ার্কেরই প্রশ্ন, কিন্তু ঘুরায় প্রশ্ন করলো, দ্যাট ইজ সেটা একটু ক্রিটিক্যাল প্রশ্ন করালো। সেইভাবে ক্রিটিক্যাল প্রশ্নের উত্তর দেওয়ার যদি ক্যাপাসিটি থাকে সেটা যাচাই করার ক্ষেত্রে ক্রিটিক্যাল প্রশ্ন করতে হবে। কারণ কিছু কিছু ক্রিটিক্যাল প্রশ্ন করতে হবে আর কিছু কিছু একদম বেসিক প্রশ্ন করতে হবে। সেই বেসিক প্রশ্নগুলো এগুলো সেটা আমরা দেখেছি। আন্ডারপিনিং স্কিল, যেমন আন্ডারপিনিং নলেজ আছে তেমনি আন্ডারপিনিং স্কিলের বিষয় আছে, অর্থাৎ কর্মক্ষেত্র, কাজের ক্ষেত্রে যে ডেমনস্ট্রেশন করব সেখানে যে বেসিক কাজগুলো সেগুলো নিলে আমরা আন্ডারপিনিং স্কিল, সেটা আমরা পরে আরো শব্দগুলো ক্লিয়ার বুঝবো। রিকোয়ার্ড অ্যাটিটিউড, এই কাজটা করার জন্য কি ধরনের তার কমিটমেন্ট থাকবে, কমিটমেন্ট টু
অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ, তার সেফটি সম্বন্ধে তাকে কাজ করতে হবে। এনভায়রনমেন্টাল কনসার্ন, অর্থাৎ যেখানে কাজ করবে সেখানে কোনো রিস্ক আছে কিনা সেই রিস্কটাকে যাচাই করা তার কাজ। টিডিনেস অ্যান্ড টাইমলিনেস, সে খুব সংক্ষিপ্ত সারে এবং অল্প সময়ের মধ্যে কাজ করতে হবে। রেসপেক্ট ফর রাইটস অফ পিয়ার্স অ্যান্ড সিনিয়র্স, সেখানে যারা সঙ্গী আছে তাদেরকে সম্মান করবে, সিনিয়রদেরকে সম্মান করতে হবে। ইগারনেস টু লার্ন, শেখার ব্যাপারে তার একটা আগ্রহ থাকতে হবে। প্রমোটনেস ইন ক্যারিং আউট অ্যাক্টিভিটিস, তাকে যে কাজ দেওয়া হবে সেই কাজ করার মধ্যে আগ্রহ থাকতে হবে। যেমন এই যে তোমরা সবাই সাবমিট করার চেষ্টা করেছো, এই যে একটা আগ্রহ, মোবাইল থেকে কিভাবে দেওয়া যায়, ল্যাপটপ থেকে কিভাবে দেওয়া যায়, করা যায় কিনা, পারলাম কিনা, এই আগ্রহ থাকতে হবে। সিনসিয়ার অ্যান্ড অনেস্ট টু ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটি, যারা কাজ করবে তাদের মধ্যে সিনসিয়ারিটি থাকতে হবে। কমিউনিকেশন উইথ পেয়ার্স, সাবঅর্ডিনেটস অ্যান্ড সিনিয়র্স ইন ওয়ার্ক প্লেস, সেখানে সবার সঙ্গে যারা সম্পৃক্ত আছে, যেমন এই যে এখানে একজনে পারছে না আরেকজনে তাকে বলে হেল্প করছে, এই যে একটা হেল্প করার মানসিকতা, এবং একজনের সঙ্গে আরেকজনে কিভাবে কমিউনিকেট করবে, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। রিসোর্স ইমপ্লিকেশন, যেসব রিসোর্স আমরা ব্যবহার করব, কম্পিউটার, হার্ডওয়্যার, ফ্যাসিলিটিস, কনজিউমেবল ম্যাটেরিয়ালস, রেকর্ড, টিচার এইড, টিচিং এর জন্য যেসব এইড লাগে, মাল্টিমিডিয়া লাগতে পারে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন থাকতে পারে, লার্নিং ম্যাটেরিয়াল, সিবিএলএম থাকতে পারে, এগুলো রিসোর্স ইমপ্লিকেশন। মেথডস অফ অ্যাসেসমেন্ট, এটা অ্যাসেসমেন্ট করার জন্য কি কি পদ্ধতি, এর জন্য রিটেন টেস্ট, ডেমনস্ট্রেশন, ওরাল কোশ্চেন এবং পোর্টফোলিও। পোর্টফোলিও কি আমরা পরে আরো আলোচনায় যাব, এই তিনটা নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। তাহলে এই মেথডগুলো নিয়ে কেবলমাত্র আমরা ব্যবহার করতে পারবো। কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট, এটা উদ্দেশ্যগুলো কি কি সেই কথাগুলো এখানে বলেছে। তাহলে এই আর লাস্টের কথাটা হলো অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্ট, এর জন্য কি ধরনের অ্যাক্রিডিটেশন দরকার? ট্রেনিং প্রোভাইডার্স মাস্ট বি অ্যাক্রিডিটেড বাই বিটিইবি, তার মানে যারা ট্রেনিং প্রতিষ্ঠান আছে সেই সব প্রতিষ্ঠান যেখানে ট্রেনিং প্রোভাইড করবে অবশ্যই সেই সব প্রতিষ্ঠান কিন্তু মানে বিটিবির মানে ইয়া হতে হবে, মানে অ্যাক্রিডিটেড হতে হবে, বিটিবি থেকে অনুমোদন প্রাপ্ত হতে হবে, অথবা এনএসডিএ থেকে অনুমোদন প্রাপ্ত হতে হবে। এটার জন্য একটা বডি আছে, কোয়ালিটি অ্যাসুরেন্স বডি, তারা এগুলো ভালো করে চেক করবে। Accredited providers assessing against in this unit of competency must meet the quality assurance requirement set by BTB. এখন যদি এইটার উপরে আমাকে কম্পিটেন্ট করতে চায় তাহলে বিটিবি এই অনুযায়ী এর প্রশ্ন সেট আপ করবে বা অ্যাসেসমেন্ট টুলস তৈরি করবে, সেই টুলস এর অনুযায়ী সে অ্যাসেসমেন্ট করবে। এই ছিল মোটামুটি একটা সিএস এর মধ্যে কি কি আছে ডিটেইলস। তার মানে একটা অকুপেশনের উপর তার যা কম্পিটেন্সি আসার জন্য যা যা কিছু থাকার দরকার সেই কথাগুলো কিন্তু বর্ণনাগুলো কিন্তু এই সিএস এর মধ্যে আছে। আমরা মোটামুটি ভাবে একটা সিএস নিয়ে স্টাডি করলাম, ইন্টারপ্রেট করলাম, এবং কালকে যে পরীক্ষা হবে সেই পরীক্ষা এই একটা পরীক্ষা শুরুতে হবে, এইখান থেকে ওই সিএস এর থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে আমি এটা মেনশন করেছি, যে অংশ বিশেষ ওখানে বলে দিব যে এইটার উপরে বলো, তুমি ওই এইখান থেকে দেখে ওটা কপি করে ওর উত্তর দিতে পারবে। সুতরাং প্রশ্নগুলো বিষয় না, একবার আমরা এটা একটু ধারণা নিব, এইটা হলো উদ্দেশ্য। আমি কি বুঝাইতে পেরেছি? হ্যাঁ, আর নিশ্চয়ই খেয়াল করেছো অনেক বেশি গুরুত্ব দিচ্ছি সিএস নিয়ে, খালি সিএসটাকে বোঝার জন্য। হ্যাঁ, সুতরাং এটা যথেষ্ট কারণ আছে, কারণ এই সিএস এর উপর নির্ভর করে টিচার ক্লাস নিবে, এই সিএস এর উপর নির্ভর করে সিবিএলএম তৈরি হবে, এই সিএস এর উপর নির্ভর করে ক্লাস কন্ডাক্ট হবে, এই সিএস এর উপর নির্ভর করে অ্যাসেসমেন্ট প্ল্যান তৈরি করতে হবে, টুলস তৈরি করতে হবে, এবং অ্যাসেসর তৈরি হবে, টিচার তৈরি হবে। এটার উপরে বেস করে আমাদের মানে স্টুডেন্ট তৈরি হবে যেটা মার্কেটে ডিমান্ডেবল, এবং এটা ইন্ডাস্ট্রি তৈরি করে বিধায় ইন্ডাস্ট্রি যেভাবে তৈরি করেছে সেভাবে আমাদের প্রোডাক্টগুলো প্রডিউস হচ্ছে। যদি আমরা সেইভাবে প্রোডাক্ট যদি প্রডিউস করতেই পারি তাহলে ইন্ডাস্ট্রিতে তার চাকরি অবধারিত, সেই ক্ষেত্রে আর কোয়ালিটি নিয়ে প্রশ্ন আসবে না। কোয়ালিটি নিয়ে যেসব কথা এখন বলা হচ্ছে সেই কথাগুলো থাকবে না। নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে এই যে একটা জিনিস স্টাডি করে বুঝতে আমাদের সবাইকে কতদিন ধরে কাজ করতে হবে, কতদিন ধরে কাজ করার পরে আমি কম্পিটেন্ট হচ্ছি,
এবং সেইভাবে যদি কেউ কম্পিটেন্ট হয় তাহলে মার্কেটে তার ডিমান্ড থাকবেই, সেটা হোক দেশে সেটা হোক বিদেশে। ঠিক আছে, কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারো, আদারওয়াইজ আমরা এখন শেষ করব।